লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের স্বপ্ন সন্ধ্যা। অফিস থেকে বাড়িতে ফিরে অথবা অফিস যাবার আগে শ্রীময়ীর সাথে সারাদিনে অন্তত একবার লড়াই তো আমার লাগবেই। আরে বাবা, এ হলো গিয়ে যাকে বলে দাম্পত্য কলহ, হলেও অশান্তি আর না হলেও অস্বস্তি। বহুদিন আগে স্কুলে পড়ার সময় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কাশীনাথ গল্পে একটি সংলাপ পড়েছিলাম। প্রায় ৩৭ বছর বয়সে পৌঁছে সেই ১৪-১৫ বছর বয়সে লুকিয়ে পড়া গল্প যতটা মনে থাকা স্বাভাবিক ততটুকুই আছে। কাশীনাথের শ্বশুরমশাই তার মেয়েকে অর্থাৎ কাশীনাথের বউকে জিজ্ঞাসা করছে স্বামীর সাথে তার ঝগড়া হয়েছে কিনা। তখন মেয়ে বলছে, ভাব থাকলে তবে তো ঝগড়া হবে। আমিও ঠিক এই কথাটাই ভাবি যখন আমার ঝগড়া হয় শ্রীময়ীর সাথে। এই যে আমরা স্বামী স্ত্রী ঝগড়া করছি, তার মানেই আমাদের ভাব ভালোবাসায় এখনো অটুট আছে। কিন্তু সর্বদা সর্বক্ষেত্রে যে এই কথাটা প্রযোজ্য হতে পারে না, সেটা বুঝবো না এতটা নির্বোধ দয়া করে ভাববেন না আমাকে। আমি জানি আমি বাংলা গল্প উপন্যাস লিখি এবং বানিয়ে বানিয়ে যা লিখি তাতে আর যাই থাক, যুক্তি বুদ্ধির ধার তেমন থাকে না। যেটা থাকে তা হলো একগাদা সেন্টিমেন্ট আর গ্যাদগেদে ইমোশন। সকালে ঘুম থেকে ওঠা নিয়ে আমার ঝগড়া হয় শ্রীময়ীর সাথে, বিশেষত সেটা যদি শীতকাল হয়। ব্যাপারটা অনেকটা এইরকম। সে আমার কম্বল ধরে টেনে খুলে দেয়, বলে, বিয়ে করেও তোমরা মায়ের ছোট্ট খোকাটি হয়ে কেন থেকে যাও বলো তো। আমি কম্বলটা গায়ে টেনে নিয়ে বলি, আহ কি হচ্ছে কি, এত পেট ভর্তি হিংসা কেন তোমার শ্রী? শ্রীময়ী বলে, খুব হিংসে গো, খুব হিংসে। আমি এই শীতের সকালে খেটে মরবো আর তুমি চুপচাপ পড়ে পড়ে শুয়ে ঘুমাবে, তাই না মৈনাক? পুরুষ মানুষের এইটুকুই তো সুখ, বড় হবার বালাই নেই। বিয়ের আগে মায়ের খোকা আর বিয়ের পর বউয়ের আঁচল ধরা বর। লোকে যতই গালাগালি দিক না কেন, এই কনসেপ্টটাই যে সংসারে পারফেক্ট পুরুষ মানুষের চিত্র, সেটা তো মনে মনে কেউ অস্বীকার করতে পারবে না। বাক্যবিন্যাস এইরকম রসালো গতিপথেই থাকে। কিন্তু আজ আমি একটু অন্যরকম কথা বলে বসলাম। বললাম, আমার পেছনে না লেগে থেকে যাও না স্ত্রী, নিজের মেয়েকে গিয়ে রেডি করো। নিজের মেয়ে, এই শব্দ দুটো শ্রীময়ীকে আহত করলো। সে চুপচাপ আমার পাশ থেকে উঠে চলে গেল। শ্রীময়ীর চুপ হয়ে যাওয়া শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষণ নয়। শ্রীময়ীর এই চুপ করে যাওয়ার অর্থই হলো আমি সাংঘাতিক গর্হিত কিছু করে ফেলেছি বা বলে ফেলেছি। বুঝতে পারলাম কি সাংঘাতিক ভুল আমি করেছি। আমি কিন্তু এত ভেবেচিন্তে সচেতনভাবে কিছুই বলিনি, যদিও আমার ভেবে বলা উচিত ছিল। পরিহাসের ছলে স্বাভাবিক হবার চেষ্টা করে বললাম, আচ্ছা স্ত্রী, আমিই হিংসুটে। দেখো দেখি, মেয়ে কি তোমার একার? আমার কি তার প্রতি কোনো দায়িত্ব নেই? শ্রীময়ীর এবারও কোনো স্বর পাওয়া গেল না। পরিবর্তে মেয়ের কান্না জড়ানো গলার আওয়াজ শুনে বুঝতে পারলাম রাগের মাথায় তাকে টেনে হিচড়ে ঘুম থেকে তুলেছে শ্রীময়ী। মেয়েকে জড়িয়ে ধরে চুমু খেয়ে ঘুম থেকে না তুললে সে ঠিক এমন করেই কাঁদে। বুঝতে পারছিলাম শ্রীময়ীর মাথা যথেষ্ট গরম হয়ে আছে। গলা তুলে বললাম, তুমি বুবলিকে ফ্রেশ করিয়ে দাও, আমি ওর ব্যাগ গুছিয়ে জুতোটা ঝেড়ে মুছে তকতকে করে ফেলি। শ্রীময়ী শান্ত স্বরে বলল, না থাক, আমার মেয়ে যখন, তখন আমি নিজেই সবটা করে নিতে পারবো। শ্রীময়ী যে কথাটা প্রবল অভিমান বোধ থেকে বলেছে সেটা আমি বেশ বুঝতে পেরেছি। তাই দেরি না করে তড়াক করে বিছানা থেকে লাফিয়ে নেমে পড়লাম। মশারি গুছিয়ে রেখে রান্নাঘরে উকি দিয়ে দেখলাম গ্যাসে দুধ বসিয়ে দিয়েছে মানদা মাসি। মানদা মাসি আমাকে দেখতে পেয়েই বলল, ঘুম থেকে উঠতে না উঠতেই বৌমাকে কি এমন বলেছ যে তার মুখটা অমন তালহাড়ির মতো হয়ে আছে? আমি একটু অপ্রস্তুত ভঙ্গিতে হাসলাম। তারপর বললাম, আজ আমাকে টিফিনে একটু রুটি আর আলু ভাজা করে দিও তো মানদা মাসি, অনেক দিন খাইনি। আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছিল, সেজন্যই মানদা মাসির কাছে রুটি আর আলু ভাজা খেতে চাইলাম। আমার এরকমই হয়, বিপদে পড়লেই মায়ের কথা খুব মনে পড়ে। ছোট থেকেই এরকমটা হয়।
স্কুলে গিয়ে খাতা পেন্সিল হারিয়ে বাড়ি ফেরার পর মায়ের বুকে মুখ লুকোতাম। এমনকি হাত থেকে পড়ে গিয়ে স্কেল ভেঙে ফেললেও মায়ের কথা প্রথম মনে পড়ত। খুব ছেলেবেলায় হার্ট কবিতাটা খুব ভেঙে ভেঙে মা আমায় মুখস্থ করিয়ে দিয়েছিল। তারপর থেকেই আমি আরও বেশি করে মা ঘেঁষা হয়ে উঠেছিলাম। এ প্রসঙ্গে একটি কথা খুব চুপি চুপি বলি, কারণ অনেক পুরনো কথা বলে সেটা সম্ভবত অনেকেই ভুলে গেছে, তাই আর পাঁচ কান করতে চাই না। চুপি চুপি বলা প্রসঙ্গে আমার একজনের কথা খুব মনে পড়ে। আমাদের পাড়ায় হরিচরণ কাকার স্ত্রী, যাকে আমরা সবাই সোনা কাকিমা বলে ডাকতাম, তিনি তার বাড়িতে আসা অতিথিদের কোনো গোপন কথা বলার আগে ঠিক এই কথাটাই বলতেন, খুব চুপি চুপি বলি শোনো বলেই বলতেন, আজ আমি শাশুড়িকে লুকিয়ে ঘরে স্টোভ জ্বালিয়ে ডিম সেদ্ধ করে খেয়েছি। কথা কানে যেতেই জ্বলে উঠত তার শাশুড়ি। এরকম চুপি চুপি কথা তার অনেক কথাই ছিল। সেটা বাপের বাড়িতে ভাইকে টাকা দেওয়া হতে পারে, অথবা লুকিয়ে মাসিক কিস্তিতে শাড়ি কেনা। আর সোনা কাকিমার বলা হয়ে যাবার পরেই হরিচরণ কাকার মা একখানা চেলা কাঠ অথবা হাতে নোড়া নিয়ে সবেগে কাকিমার দিকে তেড়ে আসতেন। হাঁপাতে হাঁপাতে বলতেন, তবে রে আবাগির বেটি, আমার ছেলের পয়সা ওড়ানো আমি তোমার বের করছি, তোকে আজ আমি মেরেই ফেলবো। হরিচরণ কাকার মা হাঁপাতেন, কারণ তার হার্টের ব্যায়ামও ছিল, থাইরয়েডের ওষুধও খেতেন রোজ। শাশুড়ি তেড়ে এলে বৌমাও হেরে যাবার পাত্রী নয়, সেও পরিত্রাহী চেঁচাতো, মর মর বুড়ি, মরেও না, দিন রাত ওষুধ খেয়ে খেয়ে নিজে গুচ্ছের টাকা নষ্ট করছে, আর আমি একটু আহ্লাদ করলেই দোষ হয়ে গেল। ঘরে আসা অতিথি হাসি চাপতে চাপতে বলতো, সোনা বউ, নতুন শাড়িখানা দেখে আমি তো চুপি চুপি মানে আস্তে করে তোমায় ব্যাপারটা জিজ্ঞাসা করেছিলাম। অথবা, ও সোনা বউ, কাল তোমার ভাইকে আসতে দেখে আমি তো কথাটা ফিস ফিস করেই জিজ্ঞাসা করেছিলাম। সোনা কাকিমা আরও জোর গলায় চেঁচাতো, কেন গো, ফিস ফিসিয়ে বলবো কেন? নিজের বাড়িতে আমি কি চোরের মতো মিনমিন করে থাকবো নাকি? ঠোঁট উল্টে বলতেন, আমি সেরকম বংশের মেয়েই নই। আমার ঠাকুর দাদার হাঁক ডাকে এক সময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তার শাশুড়ি তারও স্বরে চেঁচাতো, ঝাঁটামারি অমন বংশের মুখে। আসলে চুপি চুপি কথা বলার ক্ষমতা বা ইচ্ছে সোনা কাকিমার ছিলই না। তিনি চুপি চুপি বলছি কথাটি সম্ভবত বাক্যের অলংকার হিসেবেই ব্যবহার করতেন। ঠিক আমার লেখা গল্পের মতো মনে হয়। চুপি চুপি বলছি বলে আসলে তো কথাগুলো ফলাও করেই লিখছি। আমার তো ওই এক দোষ, গুছিয়ে কোনো কাজই করতে পারি না আমি। না গুছিয়ে কথা বলতে পারি, আর না পারি সাজিয়ে গুছিয়ে কিছু লিখতে। ঠিক এই কারণেই আমার জীবনটাও একটু এলোমেলো। আমার লেখা একটু খাপ ছাড়া গোছের এবং অতিরঞ্জিত। পাঠকরা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন, এইরকম বিশ্বাস থেকে এই গল্প লেখার আকুল প্রয়াস। মাও ছোটবেলায় আমার স্মরণ শক্তির ওপর অগাধ আস্থার বিশ্বাস রেখেই আমাকে কবিতা আবৃত্তি শেখাতেন। রবীন্দ্র জয়ন্তীতে আমি স্টেজে উঠেছি। স্টেজে উঠে আমি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে লুকোচুরি কবিতাটি আবৃত্তি করতে শুরু করলাম। মা আমাকে খুব করে তালিম দিয়ে মুখস্থ করিয়ে দিয়েছিলেন, তবু আমি ভুলে গেলাম ঠিক ওই লাইনটাতে এসেই, তবে তুমি আমার কাছে হারো তখন কি মা। ব্যাস, আর মনে পড়ছে না। ওই 8 বছর বয়সেই আমার চোখে মোটা ফ্রেমের চশমা উঠেছে। সে চশমার কাছের আড়াল থেকে আমি দর্শকের আসনে বসা মাকে ক্রমাগত ইশারায় ইঙ্গিত করে বোঝানোর চেষ্টা করছি, কি মা। শব্দ দুটির ওপর অতিমাত্রায় জোর দিয়ে 2-3 বার বলেছিলাম মনে হয়। মা বসেছিলেন একেবারে মঞ্চের কাছেই একটি চেয়ারে। তবু সন্তানের দুঃখ তার বোধগম্য হলো না। অর্থাৎ এতবার শেখানোর পরও যে আমি ভুলে গেছি সেটা মা বুঝতে পারলেন না। আমার এরকমটা মনে হয়েছিল। অগত্যা আমি তারপর কি মা বলে রাগে দুঃখে অঝোর ধারায় কাঁদতে শুরু করলাম। উপস্থিত সকলে হো হো করে হাসতে লাগলো, এমনকি আমার বাবা পর্যন্ত হাসছিলেন। দাদা তো আমাকে নিয়ে মজা করতে পেলে স্বর্গসুখ অনুভব করত।
কান্না শুরু করতেই মা আমাকে কোলে করে স্টেজ থেকে নামিয়ে এনেছিলেন। এই জন্যই দুঃখে পড়লে আমার শুধু মায়ের কথাই মনে পড়ে। তখন অবশ্য আমি মায়ের ওপর যথেষ্ট রেগে গিয়ে তার কোলে উঠে হাত পা ছুঁড়ে প্রতিবাদ করছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে মা তারপর একটু ধরিয়ে দিলেই কবিতার বাকি অংশটুকু আমি বলতে পারবো। মা আমার মনের সেই কথাটুকুও বুঝতে পেরেছিলেন। বলেছিলেন, একবার যখন তুমি ভুলেছ তখন বারে বারেই তোমার আটকে যেত, তাই সব বুঝতে পেরেও আমি চুপ করেই ছিলাম। নিজের প্রচেষ্টায় যতটুকু বলেছ সেটাই তোমার কৃতিত্ব। মায়ের মুখে নিজের কৃতিত্বের কথা শুনে আমার বেশ একটু ক্ষতস্থানে মলম পড়ল। তবে রবীন্দ্র জয়ন্তীর সেই সন্ধ্যা মোটেই আমার কাছে স্বপ্নের মতো ছিল না। স্বপ্ন সন্ধ্যার কাহিনী লিখতে বসেছি বটে, কিন্তু তার মধ্যে দুঃস্বপ্নের কথাগুলিও কিন্তু লিখব। রকেটের মতো তীব্র গতিতে মেয়েকে তৈরি করছে শ্রীময়ী। এই মেয়ের মুখে ওটস গুজে দিচ্ছে, তারপর বুবলিকে সেটা চিবোনোর সুযোগ করে দিয়ে কলার খোসা ছাড়িয়ে ফল কাটার ছুরি দিয়ে টুকরো করে তার টিফিন বক্সের ভেতর ঢুকিয়ে দিচ্ছে। আমার মায়ের মতো মেঝের ওপর বাবু হয়ে বসে বটি পেতে ফল বা আনাজ কাটে না আজকালকার মেয়েরা। জীবন এখন স্বপ্নের মতোই গতিময়। আমি অ্যাজ ইউজুয়াল একটু স্লো, মানে মন্থর গতিতে মেয়ের ব্যাগ গোছানোর চেষ্টা করছি। নিবারণদা এসে আমাকে বলল, তোমার তো ব্যাগ গোছাতেই দিন কাবার, খুকির জুতো আমি ঝেড়ে মুছে তকতক করে দিচ্ছি। নিবারণদা আর মানদা মাসি দুজনেই অনেক পুরনো লোক। শুনেছি মানদা মাসি মাত্র 14 বছর বয়সে বিধবা হবার পর মেসোমশাই তাকে দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলেন। মেদিনীপুরের কোন এক গ্রামে বাড়ি ছিল মেসোমশাইয়ের। নিবারণ দাকেও মেসোমশাই নিয়ে এসেছিলেন। হাওড়া স্টেশনে বসে ভিক্ষে করছিল নিবারণদা। তখন তার মাত্র 5 বছর বয়স। নিবারণদার কাছে শুনেছি তার মা মারা যাবার পর একটু আসছি বলে স্টেশনে বসিয়ে রেখে তার বাবা উধাও হয়ে গিয়েছিল। কাঁদতে কাঁদতে ভিক্ষা করতে দেখে সব শোনার পর মেসোমশাই তাকে বাড়িতে নিয়ে আসেন। স্কুলেও ভর্তি করেছিলেন, কিন্তু প্রাইমারির বেশি নিবারণদার এগোতে পারেনি, বিয়েও কখনো করেনি। সংসার করার স্বপ্ন কোনোদিন দেখনি তুমি? নিবারণদাকে জিজ্ঞাসা করেছিলাম একদিন। সে বলল, ও সব ঝুট ঝামেলায় যেতে ইচ্ছে করে নে গো। এই চাকরের কাজ করে কটা পয়সাই বা পাবো যে পরিবারের ভরণ পোষণ করতে পারবো? অবশ্যই পয়সা থাকলেও যে অশান্তি হয় সেও তো নিজের চোখে দেখলাম। সে যে সুগতদার কথা বলতে চাইছে বুঝতে পেরে আমি চুপ করে গেছিলাম, কারণ মাসিমণি আর মেসোমশাই এর প্রতি আমার কৃতজ্ঞতার অবধি নেই। তাই আমি চাই না সুগতদার প্রসঙ্গে এমন কোনো আলোচনা হোক যেটা তাদের আঘাত করে। আমি একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সবটাই মেসোমশাইয়ের দয়াতেই সম্ভব হয়েছে, নইলে আমি তো বিকম পাশ করে ফ্যাফা করে রাস্তায় ঘুরে বেড়াতাম। তিনি নিজে হাতে করে আমাকে তৈরি করে দিয়ে গেছেন। গল্প লেখাটা আমার নেশা, পেশা নয়। আরও একটি নেশা আমার আছে, সুযোগ পেলেই শেয়ার কেনা বেচা করি। মেসোমশাইয়ের কাছেই এই খেলায় হাতেখড়ি হয়েছিল আমার। তবে বুদ্ধি খাটালে ওতে টাকা আসে, তাই গল্প লেখার মতো ওই বিষয়টি আয়কর মুক্ত নয়। মাসিমণির এই রিচি রোডের বাড়ির একতলাতেই আমার অফিস খুলবে বেলা 9:30টায়, কাজেই কোনো তাড়াহুড়ো নেই। বিশেষ করে এই অফিসের যখন আমি নিজেই সর্বেসর্বা, তখন আমার ক্ষেত্রে নিয়মকানুন যে একটু শিথিল হবে তাতে আর আশ্চর্য কি। কিন্তু শ্রীময়ীকে সকাল 7টার মধ্যে স্কুলে পৌঁছতেই হবে। শরৎ বোস রোডের যে স্কুলে বুবলি পড়ে সেখানে শিক্ষিকার চাকরি করে শ্রীময়ী। অবশ্যই রিচি রোডের বাড়ি থেকে ওটুকু রাস্তা গাড়ি করে যেতে বেশি সময় লাগে না। আমার মাসিমণি শ্রীমতী সুপ্রভা দেবী মর্নিং ওয়াক সেরে বাড়িতে ফিরলেন। সিঁড়িতে তার পায়ের শব্দ পেলাম। ধীর পায়ে দোতলায় উঠে মাসিমণি আমাদের দুজনের মুখের দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসলেন। বেশ বুঝতে পারছিলেন আমার প্রতি শ্রীময়ীর শীতল ভাবটা মাসিমণির চোখ এড়িয়ে যায়নি। আমাকে একটু আড়ালে ডেকে মাসিমণি বললেন, বউকে নিয়ে মাঝে মাঝে একটু ঘুরতে টুরতে যেতে হয়, বুঝেছিস মনু? যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই রিফ্রেশমেন্টটা ভীষণ জরুরি। তা না, শনি রবি দুটো ছুটির দিন গেল, আর এই 2 দিন তুই কি করলি? ল্যাদ খেয়ে বিছানায় পড়ে রইলি, শুয়ে শুয়ে শুধু টিভি দেখেই কাটিয়ে দিলি। মাসিমণির মুখে এই ল্যাদ শব্দটা শুনে আমার ভীষণ মজা লাগছিল। আমার ছোটবেলাতেও এই শব্দটার প্রচলন তেমন ছিল না।
গতকাল রাত্রি 8:30টার সময় মাসিমণি তার ঘরে বসে টিভি চালিয়ে দিদি নম্বর 1 নামক জনপ্রিয় একটি টিভি শো দেখছিলেন। সেখান থেকে মনে হয় এই শব্দটি সংগ্রহ করেছেন। অন্যান্য দিন এই শোটি বিকেল 5টার সময় হয়। আমি সে সময় বাড়ি থাকি না। শনি রবিবার অফিস ছুটি থাকে বলে দেখতে পাই, যদিও অনেক সময় মেয়ে আর বউকে নিয়ে ঘুরতে বেরোই, রেস্টুরেন্টে খেয়ে শপিং মলে ঢুকি। আমরা সিনেমা দেখলে বুবলি তার দিদার কাছে থাকে। বিশেষ করে মুভি যদি প্রাপ্তবয়স্কদের জন্য হয়, তাহলে তো বুবলিকে নিয়ে যাবার কোনো প্রশ্নই ওঠে না। সে তার টিনটিন আর হ্যারি পটার সিরিজ নিয়ে দিব্যি বাড়িতে থাকে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ অথবা সুকুমার রায়ের ছড়া, হজবরলা আর পাগলা দাশু পড়ে সময় কাটাতাম। আমি মিত্র ইনস্টিটিউশনে লেখাপড়া করেছি। মেয়ে পড়ে ন্যাশনাল হাই স্কুলটিতে। তার মাই তার লেখাপড়ার বিষয়টি দেখে। আমি নাকি মেয়েকে ঠিকমতো পড়াতে পারবো না, কারণ লেখাপড়া বিষয়টি আমি তেমন গুরুত্ব সহকারে দেখি না। এটাই শ্রীময়ীর ধারণা। অথচ আমি নিজেই একসময় শ্রীময়ীর গৃহশিক্ষক ছিলাম। সারাদিন অপেক্ষা করে থাকতাম কখন সন্ধে নামবে ঝুপ করে। মাসিমণি দিদি নাম্বার 1 দেখার জন্য অপেক্ষা করে থাকে। এত মানুষের এত না পাওয়ার বেদনা দেখে আর লড়াইয়ের ইতিহাস শুনে নিজের দুঃখগুলো মাসিমণির তুচ্ছ লাগে। বাড়ির মেয়ে বউরা, এমনকি যেসব ছেলেরা জীবনে আর কিছুই করতে পারবে না বলে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তারা নাকি এটা দেখে বেশ ইন্সপায়ার্ড হয়। আমি যখন ছোট ছিলাম তখন এসব শো হতো না। আমরা টিভিতে সচিন তেন্ডুলকারের ছক্কা দেখে জীবনের ম্যারাথন দৌড়ে মেডেল পাবার স্বপ্ন দেখতাম। এছাড়া আরও একটি স্বপ্ন দেখতাম আমি, শ্রীময়ীকে একেবারে নিজের করে পাবার স্বপ্ন। শ্রীময়ী তার কন্যাকে নিয়ে স্কুলে যাবার জন্য একেবারে রেডি। তার নাকের পাটা ফুলে আছে, চোখের মণিতে শ্রাবণের জল ভরা মেঘের ছায়া। আমি তাকাতেই চোখ ফিরিয়ে নিল। বললাম, মাসিমণি, কাল তো মেয়েকে পড়াবে বলে শ্রীময়ী বাড়ি থেকে বেরোতেই চাইল না, অথচ শব্দ শেষে পড়ল এই ছাই ফেলতে ভাঙা কুলো মৈনাকের ঘাড়ে। মাসিমণি বলল, কেন, শ্রী মেয়েকে একা পড়াবে কেন? মেয়ে কি তার একার? বিয়ের আগে তুই কি কি কমিটমেন্ট করেছিলিস শ্রীয়ের কাছে, সেসব কি ভুলে মেরে দিয়েছিস? এখন যা, ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে আয়। শ্রীময়ী অধৈর্য হয়ে বলল, কেন মাসিমণি, নন্দদাকে কি আপনি এখন অন্য কাজে কোথাও পাঠাবেন? মাসিমণি বলল, হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস। ওকে নিয়ে আজ আমি একটু বাজারে বেরোবো ভাবছিলাম। নিজের খুশি মতো কিছু দোকান বাজার করে আনবো। ব্যালকনিতে টবে যে ফুল গাছগুলো বসিয়েছি, সেগুলোরও কিছু পরিচর্যা করাবো নন্দকে দিয়ে। মেয়েকে জুতো পরিয়ে নিজেও জুতো পরে রেডি হয়ে গেছে শ্রীময়ী। বলল, আচ্ছা মাসিমণি, সব গল্প আমি পরে এসে শুনবো। এখন 6:45 বেজে গেছে, হাতে আর মাত্র 15 মিনিটের মতো সময় আছে। এখনই একটা ট্যাক্সি ধরতে হবে। আমি তাড়াতাড়ি বললাম, ট্যাক্সি কেন? আমার গাড়িতে করে আমি তোমাদের দুজনকে পৌঁছে দিচ্ছি। আমার গাড়ি বলার সময় গলাটা কি একটু কেঁপে গেল আমার। আসলে এই বাড়ি গাড়ি অফিস সব তো মেসো মশাইয়ের, তার অবর্তমানে এসব মাসিমণির, আর তাদের একমাত্র ছেলে সুগতদার। অথচ আমি দিব্যি এসবের ওপর জাকিয়ে বসে আছি। চক্রবেরিয়ার সে টিনের চালা দেওয়া সার ভাড়া ঘরের স্যাঁতসেঁতে নোনা ধরা দেওয়ালের দিকে তাকিয়ে কোনোদিন কি এই বিলাস বৈভবের মধ্যে বাস করার কথা স্বপ্নেও ভেবেছিলাম আমি? একেই বোধহয় বলে বেড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া। গাড়ির স্টিয়ারিং ধরে আর চোখে তাকালাম শ্রীময়ীর দিকে। মেয়েকে নিয়ে গাড়ির পেছনের সিটে বসেছে শ্রীময়ী। বুবলির চোখে আমার চোখ পড়তেই ও বলল, স্পিডে চালাও বাপি, দেরি হয়ে যাবে। আমি কিছু বলার আগেই শ্রীময়ী বলল, এই একদম না, আস্তে চালাবে তুমি। বলেই মেয়েকে ধমকে শ্রীময়ী বলল, ঠিক সময় মতো ঘুম থেকে উঠবে না, পড়াশোনা করবে না, এত বড় ধাড়ি মেয়ে, এখন আমাকে খাইয়ে দিতে হয়। খালি একটাই জিনিস শিখেছো না তুমি, স্পিড। আমি খেতে পারি মা, কিন্তু তুমি তো আমাকে জোর করে খাওয়াতে বসো, তাই না? আমি তো শুধু মাছের কাঁটা বাছতে পারি না, তার জন্য তো মানদা মাসি আছে। চুপ করো বুবলি। শ্রীময়ী চোখ পাকিয়ে মেয়েকে বলল, আমি জোর করে খাওয়াতে না বসলে ঠিক করে খেতে তুমি? অর্ধেকটা কোনো রকমে খেয়ে তো ফেলে ছড়িয়ে উঠে পড়তে। বেশি টিফিন দিলেও তো তুমি ফেরত নিয়ে চলে আসো। মানদা মাসি আছে, তোমাকে এতটা বড় কে করলো শুনি, মানদা মাসি? আমি মেয়ের দিকে তাকিয়ে ইশারা করতেই সে চুপ করে গেল। ততক্ষণে আমরা প্রায় স্কুলের কাছাকাছি চলে এসেছি। গাড়ি থামাতেই শ্রীময়ী বলল, তুমি এখন গাড়ি থেকে নামবে না।
লোক দেখানো আদিক্ষেতা আমার মোটেই পছন্দ নয়। আমি এই কথার কোনো উত্তর দিলাম না, কারণ আমার মনে হয় যে কাজটা আমি কখনো করিনি তার সপক্ষে লড়াই করে সাফাই গাওয়ার কোনো প্রয়োজন নেই। শ্রীময়ী গাড়ি দরজা খুলতে আমি মেয়ের দিকে তাকিয়ে বুড়ো আঙুলটা দেখিয়ে বললাম, বেস্ট অফ লাক বুবলি। বুবলি হেসে বলল, থ্যাঙ্কস। আমরা ছেলেবেলায় আমাদের কাছের জনকে এইভাবে কখনোই কথায় কথায় থ্যাঙ্কস বলতাম না। এসব যুগের হাওয়া না বড়লোকি সাহেবী কেতা, সেটা আমি ঠিক বুঝি না। আমিও তো একটু আগেই মেয়েকে বেস্ট অফ লাক বলে উইশ করেছি। আমার বাবাকে কখনো এসব বলতে শুনিনি। পরীক্ষার হল অবধি বাবা আমাকে কখনো পৌঁছেও দেননি। দাদা যখন প্রথম দিল্লি যাবার জন্য বিমানবন্দরের পথে রওনা হয়েছিল, তখনও বাবা এয়ারপোর্টে যাননি, আমিও যাইনি। আমার অবশ্য যেতে খুব ইচ্ছে করছিল, দাদা বারণ করেছিল, বলেছিল, এয়ারপোর্টে তোকে আমি অন্যদিন নিয়ে যাব মনু। সেদিন সন্ধেবেলা আমি অনেক আশা করেছিলাম বিমানবন্দরে যাব, পয়সাওয়ালা মানুষদের সাথে কিছুক্ষণ গা ঘাসাঘাসি করে সময় কাটাবো। দাদা আমাকে যেতে বারণ করছে। কথাটা শোনার পরেও সেটা বিশ্বাস করতে আমার যেন কিছুতেই মন চাইছিল না। ঘোড়ার মতো মুখ করে দাদাকে প্রশ্ন করেছিলাম, কেন অন্যদিন, কেন আজ নয় কেন? দাদা কিছু বলার আগে উত্তর দিয়েছিলেন বাবা। বলেছিলেন, তোমার পোশাক আশাক চাল চলন সেখানে যাবার মতো উপযুক্ত নয় মনু, নিজের ওজন বুঝে চলার চেষ্টা করো। আমি চুপ করে গিয়েছিলাম, যদিও মনে মনে অনেক কথার ওপর কথা সাজিয়ে তর্ক করে করে বাবাকে ধরাশায়ী করে ফেলেছিলাম। চক্রবেরিয়ার এই নোনা ধরা দেওয়ালের ঘরে বসে তুমি কখনো কোনো ভুলভাল স্বপ্ন দেখোনি বাবা? বাবা বোধহয় আমার মুখ দেখে মনের কথা পড়ে ফেলেছিলেন। বললেন, সন্তানকে স্বপ্ন দেখানো, জীবনের পথে এগিয়ে দেওয়া হলো বাবার কর্তব্য, আর আমি সেটাই করেছি। সেটা যদি নিজের সাধ্যের বাইরে গিয়ে করতে হয়, তাতেও আমি কোনো দোষ দেখি না। দাদার মনে হয় এসব কোর্ট কাচালি ভালো লাগছিল না। দাদার বগলের খাঁজ থেকে তখন একটা দামি পারফিউমের সুবাস ছড়িয়ে পড়ছিল, যেটা চক্রবেরিয়ার এই ভ্যাবসা দম বন্ধ করা বাড়ির পরিবেশে ভীষণ বেমানান লাগছিল। দামি সুটকেসের ভেতর দাদা তার প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছিল। ঈষৎ বিরক্তির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দাদা মাকে উদ্দেশ্য করে বলল, আমি এখন আসছি মা, ওনারা হয়তো আমার জন্য অপেক্ষা করছেন। ওনারা কারা? কারা অপেক্ষা করছেন দাদার জন্য? আমার চেয়ে, বাবার চেয়ে, এমনকি মায়ের চেয়েও তারা দাদার কাছে এখন অনেক বেশি আপন হয়ে গেছেন। আমি শুধু এটুকুই বুঝতে পারছিলাম, কিন্তু কবে থেকে সেটা তো আমি জানি না। মা বাবা দুজনেই মনে হয় সবটা জানতেন। বাবা বললেন, নির্দিষ্ট বয়সে এসে মা বাবার চেয়েও কেউ একজন মস্ত আপনার জন জীবনে আসে মনু। এরকমই একজন বিশেষ বন্ধুর হাত ধরে আজীবন পথ চলার প্রতিজ্ঞা করতে হয়। সেই পরিবারের মানুষগুলো তখন পরমাত্মীয় হয়। বড় হও, সব বুঝবে। মা বললেন, দুগ্গা দুগ্গা, সাবধানে যাস বাবা। কিছুদিন আগে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলাম, তখন বেরোনোর আগে পায়ে হাত দিয়ে প্রণাম করলেই মা আমাকেও এই কথাটা বলতেন। মা বাবাকে দায়সারাভাবে প্রণাম করে আর সিনেমায় দেখা দুর্লভ মুহূর্তের মতো আমার মাথায় একবার হাত বুলিয়ে দাদা চলে গেল। যাবার আগে মা আকাশের দিকে মাথা উঁচু করে নিজের কপালে হাত জোর করে নমস্কার করেছিলেন। এই চক্রবেরিয়ার ঘিঞ্জি ঘরের চেঁচামেচির ভেতর আকাশের বিশালতা আর ব্যাপ্তি ঠিক উপলব্ধি করা যায় না। সত্যি কথা বলতে কি, ভালো করে দেখাও যায় না গোটা আকাশটাকে। আর অত বড় আকাশটাকে রাস্তা বানিয়ে দাদা এখন উড়ে যাবে ভারতবর্ষের পূর্ব প্রান্ত থেকে অলমোস্ট উত্তর দিকে। এরকম হয়তো পৃথিবীর পূর্ব প্রান্তকে পেছনে ফেলে আরও পশ্চিম দিকে কোথাও। সভ্যতার মাপকাঠিতে যে দেশ অনেক বেশি উন্নত, জীবনে উন্নতি কে না চায়, আর উন্নতি করতে গেলে পেছন ফিরে স্মৃতিমেদুর হলে চলে না। মা নিজেই তো বলেছিলেন, অরুণ বরুণ কিরণমালার গল্প ছলে মা বলেছিলেন পেছনে তাকিয়ে পাথর হয়ে যাবার গল্প। তাই দাদা যাতে সব অতীতকে পেছনে ফেলে উড়ে যেতে পারে নিশ্চিন্তে, তাই কি মা সেদিন দাদার মাথায় হাত ঠেকানোর পরিবর্তে নিজের কপালে হাত জোর করে ঠুকলেন?
নিজের বাড়ির স্বপ্ন দেখতেন মা, যে বাড়ির মাটি থেকে ছাদ সবটুকুই মায়ের হবে। তাই বাবাকে বলতেন একটু একটু করে পয়সা জমিয়ে এই কলকাতা শহর থেকে একটু দূরের কোনো শহরতলিতে জমি কেনার কথা। আমার মামার বাড়ি বারাসাতে, সেখানে জমি কেনার কথা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। তখনই দাদা বাবাকে এসে কথাটা বলেছিল, আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হব বাবা, পাশ করলে দুর্ধর্ষ চাকরি। বাবা বলেছিলেন, এতটা শিওর কি করে হচ্ছ তুমি? তাছাড়া ওই টাকা তোমাকে দিয়ে দিলে আমি কি বাড়ি করতে পারবো? দাদা বলেছিল, জমিটা কিনে রাখো, চাকরি পাবার পর আমি মাকে বাড়ি করে দেব। আমি মরিয়া হয়ে বলেছিলাম, আর যদি না পাস তখন মায়ের বাড়ির কি হবে? দাদা বলল, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না মনু, এখনও তো স্কুলের গণ্ডি পেরোসনি, আর এর মধ্যেই আমার আর বাবার কথার মধ্যে নাক গলাচ্ছিস। শোন মনু, টাকাটা যখন বাবার তখন আমারও তো তাতে একটা অংশ আছে, ধরে নে সেই ভাগটাই আমি নিচ্ছি। তোর জন্য তো জমিটা থাকলো, আর মায়ের যেটুকু সোনা গয়না আছে সেটাও তো তোর। বাবা আমাকে সবসময় ছোট মনের মানুষ ভাবতেন। দাদার তুলনায় আমার মেধা কম, হাতের লেখায় শিল্পীর ছোঁয়া নেই। ভগবান বোধহয় আমার মনটাকেও তেমনি ছোট করেই গড়েছেন। কিন্তু সেদিন সন্ধ্যায় দাদার মুখে টাকার ভাগাভাগির কথাটা শুনে বাবার মুখটা কেমন যেন মাঝরাতে দুঃস্বপ্ন দেখে বোবায় ধরা ব্যথার নিঃশব্দ গোঙানির মতো ক্লিষ্ট দেখাচ্ছিল। মামা বলেছিলেন, চাকরিটা তোমার বড় ছেলে কৌশিক পাবে সহদেব, তুমি নয়। তোমার আরও একটি ছেলে তোমার দিকে যে তাকিয়ে বসে আছে, তার কথাও তো তোমাকে ভাবতে হবে, তাই নয় কি? একজনের জন্য সব টাকা উড়িয়ে দিলে চলবে? বিরাট চাকরি পাবার পর সে কি দেখবে তোমাকে? দিবা স্বপ্ন দেখো না সহদেব। বাবা কি সত্যি এরকম কোনো স্বপ্ন আদৌ দেখেননি? দাদা চাকরি পাবার পর আমাদের গোটা পরিবারের জীবনধারা দাদার চাকরি সোনার কাঠির স্পর্শে একেবারে ম্যাজিকের মতো আমূল বদলে যাবে। প্রতিষ্ঠিত হবার পর একজনকে আজীবনের বন্ধু আর তার পরিবারকে একমাত্র আত্মীয় বলে দাদা আমাদের বিদায় জানাবে। রেজিস্ট্রি করে সুদূর ভবিষ্যতে বিদেশে গিয়ে তার সাথে সংসার বাঁধবে। বাবা কি সেটা সত্যি ধারণা করতে পেরেছিলেন? সেই উৎসবে তিনি ব্রাত্য থেকে যাবেন। যথেষ্ট বড় হয়ে যাবার পরও কি তাকে আগে ভাগে বুঝে ফেলা যায়? দাদা অবশ্য বিদেশ যাবার আগে বাবার সব টাকাই ফিরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাবা কিছুতেই দাদার কাছ থেকে একটি পয়সাও নিলেন না। সেটা কি সবাই মিলে একসাথে বসবাস করার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবার দুঃখে, নাকি সেই যে দাদা নিজের অংশের দাবি জানিয়েছিল সেটাই বাবা কখনো ভুলতে পারেননি? স্কুলে পড়ার সময় থেকেই আমি গৃহশিক্ষকতার কাজে লেগে পড়েছিলাম। আমার দাদা সেই ব্যয়বহুল ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নেবার পর থেকে যত দিন যাচ্ছিল সংসারে তত টানাটানি সৃষ্টি হচ্ছিল। সংসার চালানোর জন্য বাবার এতটাই ব্যয় সংকোচ করার প্রয়োজন পড়েছিল যে একাদশী ছাড়া বাড়িতে মাছ পর্যন্ত আসতো না। আমি আমার টিউশনের টাকা দিয়ে মাঝে মধ্যে লইটা অথবা ভোলা মাছ নিয়ে আসতাম। এর বেশি সাধ্যে কুলোতো না আমার। কারণ যারা টিউশন পড়তো আমার কাছে তারা বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের ছেলে ছিল, তাই মাইনে আমার খুব বেশি ছিল না। সেই বাড়িগুলোতে প্রতিদিন সন্ধ্যায় আমার অবশ্য চা আর দুখানা টোস্ট বিস্কুট জুটে যেত। ক্লাস 11-এ ওঠার কিছুদিন পর বুঝতে পারছিলাম আমার নিজেরও এবার টিউশন পড়তে যাওয়া দরকার, কিন্তু বাবাকে যে কথাটা কিভাবে বলবো সেটাই বুঝতে পারছিলাম না। দাদা তো চাকরি পাবার পর কিছুটা হলেও ঋণ শোধ করতে চেয়েছিল, সেটা না নিতে চাওয়াটা কি বাবার পক্ষে আরও একটা বোকামি ছিল না? কিন্তু এই কথাটা আমার সেন্সিটিভ বাবাকে কিভাবে বোঝাবো? জীবনে ইমোশনের দাম কতটুকু? একজন বয়স্ক মানুষকে কিভাবেই বা আমি হঠাৎ করে বাস্তববাদী করে তুলব? বুঝতে পারছিলাম সেরকম কোনো কথা বাবাকে বলতে গেলে আমি নিজেই বাবার কাছে ছোট হয়ে যাব। ইতিমধ্যে বাবা রিটায়ার করার দিনও ক্রমশ এগিয়ে আসছিল। মা যেন কতকটা ইচ্ছে করেই খরচে রাশ টানতে চাইছিলেন। লক্ষ্য করেছিলাম বাড়িতে আসা দুধের প্যাকেটের ওজন 500 গ্রাম থেকে 250 গ্রামে এসে ঠেকেছে। তাতে জল মিশিয়ে রাত্রে 3টে বাটিতে মা কোনো রকমে ভাগ করছেন। সকালে ঘুম থেকে উঠে চোখের সামনে লিকার চা দেখে আমি প্রথমে আশ্চর্য হয়েছিলাম,
চায়ে চুমুক দিয়ে মুখ বিকৃত করে মাকে বলেছিলাম, ইস, কি করেছো এটা? দুধ তো দূরের কথা, এক ফোঁটা চিনি পর্যন্ত দাওনি দেখছি। আমার স্বল্পভাষী মা সেদিন গজগজ করে উঠেছিলেন, কে আমার নবাবপুত্তুর এলেন রে? কোথায় পাবো শুনি? চা করার জন্য এত এত দুধ চিনি? যা দিয়েছি ওটাই খাও। তোমার বাবাও অফিস থেকে ফিরে রোজ লিকার চা খান। ক্রমশ যেন আমি গভীর হতাশায় ডুবে যাচ্ছিলাম। কি মনে হতে একদিন টিউশন পড়াতে নেপালদের ঘরে যাওয়ার পরিবর্তে আমি চক্রবেড়িয়া থেকে সোজা হাজরা মোড়ের দিকে হাঁটতে লাগলাম। মনে হচ্ছিল, ধুর, নেপালদের ঘরে বসে ওই 4টে ছেলেকে পড়িয়ে ওই কটা টাকা পেলেই বাকি, না পেলেই বাকি। হাজরা পার্কে গিয়ে আমি একটা নিরিবিলি জায়গা খুঁজে বসলাম। চোখ ফেটে জল আসছিল আমার। মনে হচ্ছিল আমাকে হয়তো এরপর লেখাপড়াটাই ছেড়ে দিতে হবে, কারণ এভাবে চললে পাশ করা আমার পক্ষে অসম্ভব। উচ্চ মাধ্যমিক ফেল, এই ডিগ্রি নিয়ে কি আমি কোথাও চাকরি পাবো? কে দেবে? কি ভাবছিস এত? কিছুক্ষণ পার্কে বসে থাকার পর প্রশ্নটা কানে আসতেই আমি প্রশ্নকর্তার দিকে চমকে তাকালাম। আমার কাঁধের ওপর হাত রেখে হাসছিল সুগতদা। সুগতদা আমার মায়ের মেজ জ্যাঠার বড় মেয়ে সুপ্রভা দেবীর একমাত্র সন্তান। আমার মায়ের মেজ জ্যাঠা নিজের প্রচেষ্টায় মুদিখানার দোকান আর দালালি করে অনেক টাকা পয়সা করেছিলেন। পরে কন্ট্রাক্টরি করেও আরও বড়লোক হয়েছিলেন। দমদমে মায়ের মেজ জ্যাঠার বিশাল বাড়ি আছে। তারা বড়লোক বলে বাবার সাথে তেমন কোনো আত্মীয়তা রাখেননি, কিন্তু আমাদের এই চক্রবেড়িয়ার ভাড়া ঘরে কিশোর সুগতদাকে নিয়ে মাসিমণি মাঝে মাঝে আসতেন। সুগতদা যত বড় হচ্ছিল ততই সকলের কৌতুকপূর্ণ দৃষ্টি মাসিমণিকে বিব্রত করত। তাই মাসিমণি আমাদের বাড়িতে কখনো এলেও সুগতদা আর আসে না। তবে কচিত কদাচিৎ রাস্তাঘাটে আমার দেখা হয় সুগতদার সাথে। মাসিমণি অনেক সুখ দুঃখের গল্প করতেন মায়ের সাথে। বলতেন, দুঃখ কার নেই রে ললিতা, সবার আছে। ছেলেরা তবু নিজেদের বাইরের কাজ নিয়ে থাকে, আমরা মেয়েরাই কেবল এতাল বেতাল ভেবে মরি। আমি একটু দূরে সরে বসতেই সুগতদা আমার পাশে এসে বসল। সুগতদা চোখে খুব হালকা করে হলেও কাজল দিয়েছে, ঠোঁটে লিপ গ্লস, পরনে চুড়িদার আর পাজামা। সুগতদার মুখটা বেশ মায়ামাখা, কণ্ঠস্বরটাও। সুগতদা সেজেগুজে পরিপাটি হয়ে থাকতে ভালোবাসে। সুগতদা বলল, কি হলো ভাইটি? খুব গভীর সমস্যায় পড়েছ বলে মনে হচ্ছে। তা আমাকে কি বলা যাবে না যাবে না? বললাম, আমার খুব টাকার দরকার সুগতদা। প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকার খুব প্রয়োজন আমার। আসলে আমার মনে হচ্ছে একটা টিউশন পড়তে না গেলে আমি হয়তো পাশ করতে পারবো না। আমি যে কজন ছেলেকে আপাতত পড়াচ্ছি তাদের পড়িয়ে আমার পড়ার খরচ চালানো সম্ভব হচ্ছে না। দাদা চাকরি নিয়ে চলে গেছে, বারাসাতে বাবা জমি কিনেছেন, অথচ সংসারে বিশেষত আমার পেছনে যেন কিছুতেই টাকা খরচ করতে চাইছেন না। সুগতদা বলল, মেসোমশাই হয়তো ভাবছেন ছেলেদের পড়ার পেছনে টাকা খরচ করাটা নেহাতি একটা বাজে খরচ। আমার গলার কাছে কান্না দলা পাকিয়ে আসছিল। বললাম, অথচ এই কথাটা তো দাদার বেলায় বাবার মনে হলো না। সবই কপাল, বুঝেছিস মনু? তবে ইচ্ছে করলে তুই সেটা বদলে ফেলতেই পারিস। বললাম, কিভাবে? সুগতদা বলল, আমার বাবার পরিচিত একজন আছেন, সৌরিশ ব্যানার্জি, হাইকোর্টে প্র্যাকটিস করেন, মাঝে মধ্যে আসেন আমাদের বাড়িতে। গতকাল এসেও ছিলেন, খুব দুঃখ করছিলেন তার মেয়েকে নিয়ে। বললাম, আমার এখন ওই বড়লোকের মেয়েদের দুঃখ কষ্ট শুনতে একটু ইচ্ছে করছে না সুগতদা। সুগতদা হো হো করে হেসে উঠতেই অনেকেই তাকিয়ে দেখছিল উৎসুক হয়ে। বিশেষত আজ থেকে 20 বছর আগে কলকাতায় রাস্তায় সুগতদার এই একটু মেয়েলি ধরন ধারণ দেখে অনেকে বেশ কৌতূহলী হয়ে উঠত। সুগতদা এইবার একটু সতর্ক হয়ে চারদিকটা দেখে নিয়ে বলল, তুই আয় আমার সাথে। উঠে দাঁড়িয়ে বললাম, কোথায়? সুগতদা বলল, সৌরিশ কাকুর বাড়ি। অধৈর্য হয়ে বললাম, কেন? সুগতদা বলল, গাড়িতে উঠে বস, যেতে যেতে বলবো। অগত্যা গাড়ির দরজা খুলে সুগতদার পাশে গিয়ে বসলাম। সুগতদা বলল, অনেক টাকা পাবি। সৌরিশ কাকুর মেয়ে শ্রীময়ীকে তোকে পড়াতে হবে। মেয়েটার লেখাপড়ায় একেবারে মন নেই, খালি সাজগোজ করে আর সিনেমার পত্রিকা পড়ে।
সৌরিশ কাকু বলছিল স্কুলে অবধি নিয়মিত যেতে চায় না, কখনো গলায় আঙুল দিয়ে বমি করে তো কখনো বলে মাথা ধরেছে। একজন প্রাইভেট টিউটার অবধি বাড়িতে টিকতে দেয় না, নানা রকম বদমাইশি করে। কি কি বদমাইশি মেয়েটি করে জানতে আমার খুব কৌতূহল হচ্ছিল, তবুও কৌতূহল দমন করে বললাম, আর জেনে শুনে তুমি ওই রকম রামবিচ্ছু আর ফেলু মার্কা একটা মেয়ের পেছনে আমাকে লেলিয়ে দিচ্ছ? তুমি আমাকে নামিয়ে দাও সুগতদা। তোমার ওই সৌরিশ কাকুর মেয়েকে বইমুখী করতে আমি আমার যেটুকু পড়া হচ্ছিল সেটাও হয়তো লাটে উঠবে। ভাগ্য বদলাবার আশার আলো তো কোন ছাড়, মনে হচ্ছে আমি এই মুহূর্তে কোনো আলিয়ার পেছনে ছুটে যাচ্ছি। সুগতদা চাবি ঘুরিয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ করে বলল, আয় আয়। দেখলাম বালিগঞ্জ ফাঁড়ির কাছে একটা বেশ বড় 5 তলা বিল্ডিংয়ের সামনে গাড়ি দাঁড় করিয়েছে সুগতদা। সন্ধ্যার মায়াবী আলোয় ওই বিশাল ফ্ল্যাট বাড়িটা রূপকথার মায়াপুরীর মতো লাগছিল। মনে হলো এই রকম একটা বাড়িতে যদি কিছুটা সময় কাটিয়ে আসা যায় তাহলেও মন্দ হয় না। গাড়ি থেকে নেমে আমি সুগতদাকে অনুসরণ করলাম। লিফটে 4 তলার বোতাম টিপে সুগতদা বলল, যা বলার আমি বলবো, তুই কোনো কথা বলবি না। আর কাকিমা হয়তো চা মিষ্টি অথবা চপ কাটলেট অনেক কিছুই দেবেন, ওসব কিছু খাবি না, শুধু চাটা অবশ্য খেতে পারিস। আমি একপাশে মাথা হেলালাম। আমি জানি এই কথাটা মা আমাকে প্রায়ই বলেন, কোথাও গিয়েই তাদের দেওয়া খাবারের প্লেট তুলে হাবাতের মতো খেতে নেই। আত্মসম্মান বজায় রাখাটা হলো সবচেয়ে জরুরি। সুগতদা বেল টিপতেই সেই ভর সন্ধ্যায় একজোড়া শালিক প্রবল শব্দে কিচিরমিচির করে উঠল। এই জোড়া শালিকের কিচিরমিচির বেল মাসিমণির বাড়িতেও লাগিয়েছে শ্রীময়ী। অবশ্য এটা এখন মাসিমণির বাড়ির চাইতেও শ্রীময়ীর বাড়ি বেশি হয়ে গেছে। এই বাড়ি শ্রীময়ী তার নিজের ইচ্ছে মতো সাজায়, গোছায়, খবরদারিও চালায়। মাসিমণি শ্রীময়ীকে নিজের মেয়ের মতো দেখেন। না না, মেয়ের মতো বললে ভুল হবে। মাসিমণিকে দেখলে আমার যেন মনে হয় শ্রীময়ী গত জন্মে তার নিজের মেয়ে ছিল, তাই তো এ জন্মে আবার তিনি তাকে নিজের বাড়িতে ফিরে পেয়েছেন। নইলে শ্রীময়ী কি পারত এ বাড়িতে কুকুর পুষতে? মাসিমণি তো আবার এসব কুকুর টুকুর পোষার ঘোরতর বিরোধী ছিলেন। কিন্তু শ্রীময়ী তো আবার বাড়িতে একটি পোষ্য না থাকলে খেতে পারবে না, ঘুমোতে পারবে না, পড়তে পারবে না। এমনকি পরীক্ষায় যে তার রেজাল্ট খারাপ হয় সেটা নাকি এই জন্যই, কারণ তার পোষ্য জুলি যে সে সময় তার পায়ের কাছে বসে থাকে না। শ্রীময়ী আমাকে এই কথাটাই বলেছিল। সেই প্রথম দিন সুগতদা ডোরবেল বাজাতে জুলিকে কোলে নিয়েই দরজা খুলেছিল শ্রীময়ী। আমাকে দেখে জুলি তারস্বরে চিৎকার জুড়ে দিয়েছিল। ভয়ে আমার হাত পা বরফের মতো হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল লিফটের কোনো প্রয়োজন নেই, সুগতদার গাড়ির দরকার নেই, কারণ ওই কুকুরের হাত থেকে বাঁচার জন্য আমি লিফটের চেয়েও দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে নেমে আমার 2টি পায়ের এই 11 নম্বর গাড়িতে চড়েই পগার পার হয়ে যেতে পারি। কিন্তু সুগতদা তার সমস্ত শক্তি একত্রিত করে সজোরে আমার হাত চেপে ধরে বলল, কি হলো শ্রী, ঢুকতে দিবি তো? তারপর জুলির মাথায় হাত বুলিয়ে দিয়ে সুগতদা বলল, আরে সিস্টার, এই দাদা তো তোমাকে চেনে না, তোমারও একই অবস্থা। আগে তো তোমাদের দুজনের আলাপ পরিচয় হোক, তারপর আমার কথা তুমি মিলিয়ে নেবে। ইন ফিউচার মৈনাক উইল বি ইয়োর বেস্ট ফ্রেন্ড। পোষ্য জার্মান কুকুরটি ইংরেজি অথবা বাংলা কোন ভাষা বোঝে আমি জানি না, তবে এরা বোধহয় আদর এবং আশ্বাস দুটিতেই বেশ সড়গড়। জুলি নিমেষে চুপ করে গেল, কিন্তু দরজা থেকে সরে দাঁড়ালেও জুলির মালকিনের চোখে আমাকে দেখে কৌতুক ফুটে উঠল। হাসি চাপতে চাপতে শ্রীময়ী বলল, তুমি মনে হচ্ছে কুকুর দেখলে খুব ভয় পাও। সুগতদা তার লম্বা পা ফেলে ক্রমেই এগিয়ে যাচ্ছিল। আমি পিছিয়ে থাকার ফলে হাতে টান পড়ছিল। জুলিকে ততক্ষণে শ্রীময়ী তার কোল থেকে নামিয়ে দিয়েছিল। জুলি তার সারমেয় জন্মের আদিম অভ্যেসের বশে আমার কাছাকাছি এসে ঘ্রাণ নেবার চেষ্টা করছিল, আর সেটা চোখে পড়া মাত্র আমি, ওরে বাবারে, মাগো বাঁচাও, সুগতদা পায়ে পড়ি তোমার, আমাকে ছাড়ো, বাড়ি যাব আমি বলে পেছন থেকে আমি সুগতদাকে জোরে চেপে ধরলাম। হাসতে হাসতে আর লাফাতে লাফাতে হাততালি দিতে শুরু করলো শ্রীময়ী। জুলি এই একটু আগে সুগতদার মোলায়েম স্বরে চুপ করেছিল বটে, কিন্তু এই আকস্মিক গোলমালে এবং ঘ্রাণ নিতে বাধা পাওয়ার জন্য প্রবল আক্রোশে বিকট সুরে চেঁচাতে লাগলো। সব মিলিয়ে একটা তুমুল গোলমালের সৃষ্টি হলো।
কিন্তু তার মধ্যেও সুগতদার গলা আমি স্পষ্ট শুনতে পেলাম। নাক কুঁচকে সুগতদা বলল, মেসোমশাই তোর সম্পর্কে ঠিক কথাই বলেন, তুই একটা ওয়ার্থলেস। তোর জন্য কোনো কিছু করতে যাওয়াই হলো বোকামি। আমি আহত হয়ে তৎক্ষণাৎ চুপ করে গেলাম। জুলি প্রচণ্ড উৎসাহের সঙ্গে আমাকে প্রবল বেগে শুকতে লাগলো। আমি ইষ্ট নাম জপ করতে করতে দেখলাম শ্রীময়ীর মা অর্থাৎ আমার বর্তমান শাশুড়ি মা তার সঙ্গীত সাধনা ফেলে ছুটে এসেছেন এই হট্টগোলে। বললেন, হোয়াট হ্যাপেন শ্রী, এত গোলমাল কিসের? আমার ড্রয়িং রুমে কি করতে চাইছো তুমি? স্টেশনের ওয়েটিং রুম নাকি মাছের বাজার? শ্রীময়ী কাচুমাচু মুখ করে বলল, আমার কি দোষ? শ্রীময়ীর মা বললেন, তাহলে কার দোষ শ্রী? আমি তো প্রথম থেকেই তোমার হাসির আওয়াজ পাচ্ছি। গুরুজি আজ অত্যন্ত বিরক্ত হয়েছেন। ছি শ্রী। বলেই তার আমার দিকে দৃষ্টি পড়ল। ইউ? আমার হয়ে সুগতদা উত্তর দিল, বলল, ওকে আমি নিয়ে এসেছি আন্টি। আপনার কি এখন আমার সাথে কথা বলার সময় হবে আন্টি? অবশ্যই হবে। শ্রীময়ীর মা বিরক্তি লোকানোর চেষ্টা করে বললেন, তবে তুমি যদি ফোন করে একটু জানিয়ে আসতে সুগত, ইট উড বি মাচ বেটার। সুগতদা বলল, ভুল হয়ে গেছে আন্টি, আসলে বিষয়টা এত আর্জেন্ট ছিল। আঙ্কেল কাল ইভিনিংয়ে এসেছিলেন আমাদের বাড়ি, এসেই বলছিলেন ভীষণ প্রবলেম। আমাকেই বলেছিলেন একটু হেল্প করতে, বাট আন্টি, আই হ্যাভ নো টাইম, ইউ নো দ্যাট। শ্রীময়ীর মা সোফায় বসে আমাদেরকেও বসতে ইঙ্গিত করলেন। টেক ইউর সিট ইয়াং ম্যান। বলেই গলা তুললেন, ঝর্ণা এদিকে এসো। ঝর্ণা এ বাড়ির কর্মসহায়িকা, আমি বুঝতে পারলাম। সে এসে দাঁড়াতেই শ্রীময়ীর মা তাকে বলল, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ঝর্ণা, বাড়িতে দুজন গেস্ট এসেছেন, জুলিকে নিয়ে শ্রী ডেলিবারেটলি অসভ্যতা করে যাচ্ছে, আর তোমার কোনো দিকে হুঁশ নেই। কি করছিলে তুমি? নিশ্চয়ই সেই তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে বসেছিলে। পিকিউলিয়ার? ঝর্ণা অপরাধীর মতো মুখ নিচু করে দাঁড়িয়েছিল। আন্টি অর্থাৎ শ্রীময়ীর মা থামতেই সে বলল, সন্ধেবেলা আপনি যে কাটলেট আনতে দিয়েছিলেন, বেবি ওটা খায়নি, আর একটা বাড়তি আনা হয়েছিল। আপনি বলেছিলেন ম্যাডাম, এই দাদাদের কি ওই দুটো গরম করে এনে দেব? সব কি আমাকেই বলে দিতে হবে ঝর্ণা, নাকি আমাকে জিজ্ঞাসা করে অতিথিদের আপ্যায়ন করতে হবে? বাড়িতে এক্সট্রা কাটলেট না থাকলে কি সুগত আর তার ফ্রেন্ডকে কোনো স্ন্যাক্স দেওয়া হবে না? সব কি আমাকে দেখতে হবে? বেবির কাছ থেকে টাকা নিয়ে তুমি দোকান থেকে প্রয়োজনীয় জিনিস কিনে আনবে, বলিনি তোমাকে? আমাকে কি প্রতিটা কথা রোজ বলে দিতে হবে? ঝর্ণার বয়স মোটে 17 কি 18, কিন্তু অভাবের ঘরে যেমন বেশি দিন শোক মানায় না, তেমনি বেশি দিন খুকি সেজে থাকলেও গরিবের সংসার অচল হয়। তাই 12 বছর বয়সে শ্রীময়ী এ বাড়িতে ঝর্ণার কাছে বেবি। কিন্তু ঝর্ণার আচরণ যথেষ্ট অভিজ্ঞ নারীর মতোই হওয়া যে যুক্তিযুক্ত, সেটা সহজেই অনুমেয়। ঝর্ণা চলে যাবার জন্য পা বাড়াতেই আন্টি বললেন, জুলিকে নিয়ে যাও এখান থেকে, দেখতে পাচ্ছ না ছেলেটি এখনও ওকে দেখে রীতিমতো ভয় পাচ্ছে। শ্রীময়ী আদুরে গলায় বলল, কাম অন জুলি, লেটস মুভ। সুগতদা বলল, আরে শ্রী, তুই চলে গেলে কি করে হবে? কথাটা তো তোকে নিয়েই, আর তাছাড়া মৈনাক এখন একদম ঠিক আছে। বলেই আমার পিঠ চাপড়ে দিয়ে হেসে বলল, কিরে, তাই তো? আমি বাধ্য ছেলের মতো মাথায় একপাশে কাত করলাম, কারণ আমারও তখন ক্রমশ যেন একটা জেদ মাথার ভেতর চেপে বসছিল। দাঁতে দাঁত চেপে নিজের মনেই আমি স্বগতোক্তি করলাম, নাই নাই ভয়, হবে হবেই জয়। আমাকে নির্ভীক চিত্তে বসে থাকতে দেখে শ্রীময়ী কেমন যেন দমে গেল। বলল, তোমার আর ভয় করছে না? জুলি কিন্তু ঠিক তোমার পায়ের কাছেই বসে আছে। বললাম, না বেবি, আই এম নাও পারফেক্টলি অল রাইট। শ্রীময়ী বলল, মাই নিকনেম ইজ শ্রী, নট বেবি, অ্যান্ড গুড নেম ইজ শ্রীময়ী। এ বাড়িতে যারা কাজ করেন, ড্রাইভার কাকু, পুতুল মাসি আর ঝর্ণাদি, এরাই শুধু আমাকে বেবি বলে ডাকে। বললাম, ওকে শ্রী। হবু ছাত্রের দিকে স্থির চোখে তাকিয়ে আমি যখন সবেমাত্র নিজের মধ্যে একটু কনফিডেন্স গ্রো করার চেষ্টা করছি, তখনই শ্রীময়ী আমাকে বলল, বি কেয়ারফুল, ওর ল্যাজে পা পড়ে গেলে জুলি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবে না। বলে খিলখিল করে হেসে উঠল শ্রীময়ী। সোফায় পা তুলে বসা যে চরম অভদ্রতা সেটা আমি জানি, তাই পা দুটো যথাসম্ভব স্থির এবং সোজা রেখে কাতর চোখে জুলির দিকে তাকালাম। জুলির সাথে আমার দৃষ্টি বিনিময় হলো।
হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে জুলি তার চার পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে ঘরের এক কোণায় গিয়ে নিশ্চিন্তে বসে জিভ বের করে হাঁপাতে লাগলো। খুবই স্বাভাবিক, এতক্ষণ কম পরিশ্রম তো সে করেনি। আন্টি বলল, ইয়েস সুগত, তোমার যেন কি একটা জরুরি কথা আছে বলছিলে আমার সাথে। সুগতদা বলল, ইয়েস আন্টি, বলছি। তার আগে মৈনাকের সাথে আপনার পরিচয় করিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সুগতদা কিছু বলার আগে ঝর্ণা হাতে ট্রে নিয়ে ঘরে ঢুকলো। দুটি প্লেটে প্রমাণ সাইজের দুটি কাটলেট। ওই কাটলেট দুটির গন্ধে আমার জিভে জল আসছিল। ঝর্ণা ট্রে থেকে প্লেট দুটো নামিয়ে রাখলো, সঙ্গে 2 পেয়ালা কফি। কফির গন্ধে আমার হৃদয় উথাল পাথাল করে উঠল। অনেকদিন কফি জোটে না আমার কপালে। সুগতদার বাড়িতে গেলে এই রকম ঘন করে দুধ দেওয়া কফি মাসিমণি আমাকে দেন, কিন্তু অনেকদিন সেখানেও আর যাওয়া হয় না। বাবা অসন্তুষ্ট হন, বলেন, মনু, তুমি যেন প্রতিদিন বড়লোকদের থুতু চাটা কুকুরের মতো হয়ে যাচ্ছ। প্রচণ্ড খিদে থাকা সত্ত্বেও আমি কাটলেট থেকে মুখ ফিরিয়ে নিলাম। কফির পেয়ালা হাতে তুলতে যেতেই আবার প্রচণ্ড শব্দে জোড়া শালিক কিচিরমিচির করে উঠল। এতক্ষণ শান্ত হয়ে শুয়ে থাকা জুলি ফের তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালো। আমার হাত কেঁপে গিয়ে কফি চুলকে দামি কাচ বসানো সেন্টার টেবিলের ওপরে পড়ল। আন্টি কতটা বিরক্ত হলেন সেটা তার দামি মেকআপের আড়ালে অদৃশ্য থাকলো। দরজার দিকে ছুটে গেল শ্রীময়ী, পায়ে পায়ে এগিয়ে গেল পোষ্য জুলিও। শ্রীময়ী আইডোর দিয়ে দেখে হাসি মুখে বলল, পাপা এসে গেছে মম। দরজা খুলতেই ঘরে প্রবেশ করল শ্রীময়ীর পাপা। তারপর সুগতদাকে দেখে তিনি বেশ উল্লসিত হয়ে উঠলেন। তুমি যে হঠাৎ, নিশ্চয়ই শ্রীময়ীকে পড়াতে এসেছ? সুমন পাঠালো কি? ভেরি গুড। আমার মেসোমশাইয়ের নাম সুমন সান্যাল। সুগতদা বলল, বাবা আমাকে বলেছেন যে শ্রীময়ী লেখাপড়া নিয়ে আপনি প্রবলেমের মধ্যে আছেন, সেজন্যই আমি আমার কাজিনকে নিয়ে এসেছি আঙ্কেল। এবার আর আন্টি বিরক্তি লোকাতে পারলেন না। কি সব ভুলভাল কথা বলছো সুগত? ওই ছেলেটা হি উইল টিচ শ্রী। আকাশ পাতাল মাথা নাড়লেন আঙ্কেল। তুমি কি মানুষের বয়স আর গেট আপ দেখে তার পড়ানোর যোগ্যতা বিচার করতে চাও সুকন্যা? শ্রীময়ী নাচতে নাচতে তার বাবার পাশে সোফার হাতলের ওপর বসেই পাপার গলা এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আমি ওর কাছেই পড়বো পাপা। আন্টি আমাকে বলল, তুমি স্কুলিং কোথায় করেছো? সুগতদা বলল, মিত্র ইনস্টিটিউশন। আন্টি ঈষৎ মুখ বেঁকালো, বেঙ্গলি মিডিয়াম? কিন্তু শ্রী তো নবনালন্দা স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তুমি পড়াতে পারবে? সুগতদা বলল, কেন পারবে না? অল্প কিছুদিন হলো আমাদের বাড়িতে আসা মৈনাক বন্ধ করেছে, এতদিন আমি নিজে ওকে পড়িয়েছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যথেষ্ট ভালো জানে মৈনাক। সুগতদা জুলিয়েন ডে স্কুলে লেখাপড়া করেছে। আমিও শৈশবে ওখানেই ভর্তি হব বলে মায়ের কাছে কান্নাকাটি জুড়েছিলাম। এই সমস্যার একটা সহজতম উপায় মা আমাকে বের করে দিয়েছিলেন, সেটা হলো সপ্তাহে 2 দিন আমি সুগতদার পুরনো বইপত্র নিয়ে তার কাছে বসে ইংরেজি পড়ব। শনি রবিবার আমি সুগতদার কাছে উচ্ছের রস খাবার মতো মুখ করে বসে পড়তাম, কারণ আমার মনে হতো আমি যেন দুধের বদলে পিটুলি গোলা জল খেয়ে নিজের সাথে নিজে প্রতারণা করছি। স্কুলে গিয়ে অভিজ্ঞ মাস্টার মশাইদের কাছে নির্দিষ্ট পাঠ্যক্রম ভিত্তিক পঠন পাঠন, আর আমার যে মাত্র কয়েক বছরের বড় সুগতদার কাছে বুড়ি ছুঁয়ে আসার মতো যে 2 দিন পড়া এক জিনিস নয়, সেটা আমি বেশ বুঝতে পারতাম। কিন্তু একটু বড় হবার পরেই আমার স্কুলের শিক্ষকরা এবং আমার সহপাঠীরা যখন আমার ইংরেজি জ্ঞানের প্রশংসা করত, তখন নিজের মধ্যে বেশ এক প্রকার সন্তুষ্টিও অনুভব করতাম। মা বাবাও আমার ইংরেজি ভাষার দক্ষতার কথা 5 জনকে গর্ব ভরে বলতেন। এমনকি কিছুদিন আগে দাদা চাকরি পাবার পর আমায় যখন বলেছিল, লেখাপড়ায় তোর তেমন বুদ্ধিশুদ্ধি না থাকলে কি হবে রে মনু, বেশ ফরেনারদের মতো ইংরেজি বলতে পারিস তুই, তোর প্রোনাউন্সিয়েশন আর অ্যাকসেন্ট এত চাচা ছোলা, ভীষণই ভালো লাগে রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে এটা খুবই কাজে লাগে। দাদার কথা শুনে আমি প্রচ্ছন্ন গর্ব অনুভব করেছিলাম। আজও সেই কথা মনে পড়তেই সুগতদার প্রতি অসীম কৃতজ্ঞতায় আমার অন্তঃকরণ ভরে উঠছিল। আঙ্কেল বলল, বুঝলাম, কিন্তু উত্তরগুলো তুমি দিচ্ছ না কেন সুগত? তোমার কাজিন তো আর বোবা নয়।
আমি সুগতদার মুখের দিকে তাকালাম। আমাকে অপমান করার প্রতিবাদে কিনা জানি না, তবে জুলি হঠাৎ এই সময় ঘেউ ঘেউ করে ডেকে উঠল। আমি জুলির দিকে কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে তাকালাম। একটু হেজিটেট না করে সুগতদা বলল, এখানে আসার আগে আমি ওকে চুপ করে থাকতে বলেছিলাম। দোষটা আমারই। আমি মৈনাককে বলেছিলাম যে আপনাদের সঙ্গে সব কথা আমি বলবো। নো প্রবলেম আঙ্কেল। এই আমি মুখে তালা চাবি এঁটে বসলাম। আঙ্কেল হা হা করে হেসে উঠে আমাকে বললেন, কাটলেটটা খাওনি কেন মৈনাক? ওটাও নিশ্চয়ই আমার বাড়িতে ঢোকার আগে সুগত তোমায় বারণ করে দিয়েছিল। আমি লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করলাম। আমি যে কথা সে কথার ফাঁকে মাঝে মাঝে লোভীর চোখ নিয়ে কাটলেটের দিকে তাকাচ্ছিলাম, সেটা মনে হয় এই প্রথিতযশা উকিল মহাশয়ের নজর এড়িয়ে যায়নি। আন্টি বললেন, দেন মৈনাক, এইভাবে প্রত্যেকটা স্টেপ সুগত তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে, আর সেই ইন্টেলিজেন্সি কাজে লাগিয়ে আমার মেয়েকে গাইড করবে তুমি? বুঝতেই পারছি। বিনম্র স্বরে বললাম। কি বুঝতে পারছেন আন্টি? আন্টি বললেন, আমার মেয়ের মাথায় এমনিতে গোবর পোড়া, এরপর তোমার মতো একটি ছেলে যদি ওকে পড়াতে বসে তাহলে তো সোনায় সোহাগা। আঙ্কেল বলল, চেষ্টা করে দেখতে দোষ কি? তুমি তো এমনিতেই সবসময় বলো সুকন্যা যে স্ত্রীর দ্বারা নাকি কিচ্ছু হবে না। বললাম, আপনি ভুল জানেন আন্টি। আমার ঔদ্ধত্য দেখে আমার দিকে অবাক হয়ে তাকালো সুগতদা। সেটা উপেক্ষা করে আমি তৃপ্ত ভঙ্গিতে আন্টির চোখের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বললাম, আন্টি, আপনি কখনো গ্রামে বেড়াতে গেছেন? আন্টি বলল, তার সাথে আমার মেয়ের লেখাপড়ার কি সম্পর্ক? বললাম, সম্পর্ক আছে আন্টি। গ্রামে গেলে দেখতে পেতেন পুকুরের সামনে যে শান বাঁধানো সিমেন্টের বেদি থাকে, সেখানে মাটির কলসি করে জল ভরে মেয়েরা রাখে। এইভাবে মাটির কলসি রাখতে রাখতে সেখানে একটা দাগ পড়ে। তাহলেই ভাবুন আন্টি, মাটির কলসি যদি সিমেন্টের বেদিতে দাগ ফেলতে পারে, তাহলে শ্রীময়ীকেও আমি ট্রেনিং দিয়ে ভালো রেজাল্ট করার মতো উপযুক্ত করে ঠিকই তৈরি করতে পারবো। আন্টি, আঙ্কেল, সুগতদা, শ্রীময়ী, এমনকি জুলি পর্যন্ত নিস্তব্ধ হয়ে কয়েক মিনিট তাকিয়ে রইল আমার দিকে। কয়েক মিনিট পরে নিস্তব্ধতা ভঙ্গ করে অদূরবর্তী ঝর্ণা বলল, আমি দেখেছি, আমি তো গ্রামেরই মেয়ে গো। বলে আন্টির দিকে তাকিয়ে ভয়ে পাংশু হয়ে গেল ঝর্ণার মুখ। সে এমনভাবে হাত কচলাতে লাগলো যে মনে হলো ক্ষণিকের প্রগলভতার জন্য সে ক্ষমা প্রার্থনা করছে। আঙ্কেল সোফা থেকে উঠে দাঁড়িয়ে আমার পিঠ চাপড়ে দিয়ে বলল, ব্রাভো, আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট মৈনাক। প্রবাবলি ইউ আর দ্য বেস্ট চয়েস ফর শ্রী। তবে যাবার আগে কাটলেট দুটো সদ্গতি করে যেও। বলেই একটু হেসে ঝর্ণার দিকে তাকালেন তিনি। ফ্রিজ থেকে কয়েকটা মিষ্টি দাও বেবির স্যারকে। প্রথম দিন এসেছে, একটু মিষ্টি মুখ না করলে কি চলে নাকি? আর হ্যাঁ, আরও 2 কাপ কফি সার্ভ করতে ভুলে যেও না যেন। ওই পানীয়টা আবার সুগত বাবুর খুব ফেভারিট। আঙ্কেল চলে গেলেন। আন্টিও। আমার ছাত্রী শ্রীময়ী যে এতক্ষণ আমার দিকে শুধুই ব্যঙ্গের দৃষ্টি ছুড়ছিল, তার সেই কৌতুকপূর্ণ চাহনিতে তখন সম্মান প্রকাশিত হচ্ছিল। সেদিনের সেই সোনাঝরা সন্ধ্যার স্মৃতি আমার কাছে চিরস্মরণীয় হয়ে আছে। সুগতদার প্রতি কৃতজ্ঞতার কি কোনো শেষ আছে আমার সেদিন বাড়ি ফিরতে অনেকটা রাত হয়েছিল, কারণ শ্রীময়ীদের বাড়ি থেকে আমি সেদিন মাসিমণির বাড়িতেও এসেছিলাম মেসোমশাইয়ের সাথে দেখা করতে। সুগতদার চাপাচাপিতেই এসেছিলাম। সুগতদা বলেছিল, তুই কি ভাবিস বলতো মনু, স্কুল কলেজের শিক্ষক না হলে কি ছাত্র পড়ানো যায় না? বললাম, হঠাৎ কথা বলছো কেন? সুগতদা বলল, বলছি কারণ তুই প্রাইভেট টিউটরের কাছে পড়তে যেতে চাইছিস, অথচ আমার বাবাই তো কমার্স নিয়ে লেখাপড়া করেছেন। স্ত্রীকে পড়ানো হয়ে গেলে তুই আমাদের বাড়িতে চলে আসবি, প্রতিদিন 1 ঘন্টা পড়ে তারপর বাড়ি যাবি। ইতস্তত করে বললাম, কিন্তু মেসোমশাই কি রাজি হবেন? সুগতদা বলল, আলবাত রাজি হবে। তুই আজই চল আমার সাথে, আমি তোকে আজই বাবার সাথে কথা বলিয়ে দিচ্ছি। মেসোমশাই ক্লাবে যান প্রতিদিন সন্ধ্যায়। তারপর কি আমায় পড়াতে চাইবেন? সে কথা বলতেই সুগতদা বলল, সানন্দে রাজি হবে ব্রাদার। মাসিমণি আর মেসোমশাই দুজনেই সাংঘাতিক খুশি হয়েছিলেন। মেসোমশাই বলল, তোর সুগতদা তো কমার্স নিয়ে পড়তেই চাইল না, ইংরেজি সাহিত্যই তার প্রিয় বিষয়। তোকে তৈরি করতে পারলে আমি বেশ খানিকটা সুখী হব রে। ভবিষ্যতে আমার এই ফার্ম আর তোর মাসিমণিকে দেখাশোনা করার দায়িত্ব আমি তোর হাতেই দিয়ে যাব। মাসিমণি বলল,
আচ্ছা আচ্ছা, এখনই এত দূর ভাবতে হবে না বলেই আমাকে বললেন, হাত মুখ ধুয়ে নে, ময়দা মাখাই আছে, আমি গরম গরম পরোটা ভেজে দিচ্ছি, খেয়ে যাবি। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে মাসিমণিকে জড়িয়ে ধরলাম। পরোটার সাথে মাংস গরম করার গন্ধ আমার ঘ্রাণেন্দ্রিয়কে উত্তেজিত করছিল। মাসিমণি বলল, পাগল ছেলের কাণ্ড দেখো, যা মনু ডাইনিং টেবিলে গিয়ে বস। বললাম, আজ আমি যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম বলো তো মাসিমণি? মাসিমণি বলল, তোর মায়ের মুখ দেখে উঠেছিস, আর এবার থেকে রোজ তাই উঠবি। সোম থেকে শুক্র মেসোমশাইয়ের কাছে পড়া হয়ে গেলে এখান থেকে রোজ রাতের খাওয়া সেরে বাড়ি যাবি। বাড়ি ফিরে মাকে সব কথা বললাম। বাবাও ইতিমধ্যে ফিরে এসেছিলেন অফিস থেকে, তিনিও সব শুনলেন। বললেন, তোমার অবস্থা তো তোমার দাদার চেয়েও খারাপ দেখছি। আমি হতবুদ্ধি হয়ে একটু চুপ করে থাকার পর বললাম, দাদার চেয়েও খারাপ? তার মানে? বাবা বলল, মানে তোমার দাদা নিজের পায়ে দাঁড়াবার পর আমাদের সঙ্গ পরিত্যাগ করেছে, আর তুমি তো আজ রাত থেকে বাড়ির ভাত খাওয়া বন্ধ করলে। বড় লোকদের বাড়িতে চা জল খাবার খাবে, তারপর মাসিমা মেসোমশাইয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের বাড়িতে একটু একটু করে নিজের অধিকার কায়েম করতে চাইছো। কথাগুলো সত্যি কি না নিজের মনকে জিজ্ঞাসা করে দেখো। বাবা তো কিছু ভুল বলেননি। আমি তো সত্যি মেসোমশাইয়ের বাড়ি থেকে অফিস সব কিছুই নিজের অধিকারে এনেছিলাম। বাবা কি ভবিষ্যৎ দেখতে পেতেন আমি জানি না, তবে ওই যে ওই কথাটা বাবা বললেন, তোমার মাসিমার মেসোমশাইয়ের দুর্বলতার সুযোগ নিয়ে, ওই কথাটা আমার মস্তিষ্কে আঘাত করেছিল। কারণ ভগবান জানেন, কখনো কাউকে ঠকাতে চাইনি আমি। আর সুগতদাকে তো আমি নিজের দাদার চেয়েও বেশি ভালোবাসতাম, আজও বাসি। এখনো প্রায় প্রতি সন্ধ্যায় মুঠোফোনে আমার কথা হয় সুগতদার সাথে। সুগতদা আমাকে মাসিমণির শরীরের কথা জিজ্ঞাসা করেন। সুগতদাকে আমি অসম্ভব শ্রদ্ধা করি, কারণ সে আমাকে ইংরেজি ভাষায় পারদর্শী করে তুলেছিল। সত্যি বলছি, আমি আজও সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করি যে বিদ্যাদান হলো মহাদান। টাকা পয়সা বাড়ি গাড়ি মানুষের জীবনে অনেক আসে, আবার চলেও যায়, কিন্তু মানুষের অর্জিত জ্ঞান কখনো তাকে ছেড়ে কোথাও যায় না। শিক্ষাই মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। সুগতদা একটু মেয়েলি ধরনের, আর ওইটাই যে মাসিমণি আর মেসোমশাইয়ের দুর্বলতার জায়গা সেইটা আমি জানি বলেই বাবার কথা শুনে আমার গা গলিয়ে উঠল। মনে হলো আজ সন্ধ্যার পর থেকে আমি যা যা খেয়েছি সবেই মাত্র বেরিয়ে আসবে আমার শরীর থেকে, পেট থেকে ওপর দিকে উঠবে গলা বেয়ে। আর এই মুহূর্তে সেটা যে কোনো প্রকারে দমন করা দরকার। চোখে মুখে জলের ঝাপটা দেবার জন্য আর একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস নেবার জন্য আমি ঘরের বাইরে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালাম। ভাবছিলাম শ্রীময়ীকে পড়িয়ে বাড়িতে ফিরে আসব। মেসোমশাইয়ের কাছে পড়তে যাবার কোনো প্রয়োজন নেই। কারণ হিসেবে কি কি যুক্তি দেখাবো সুগতদাকে সেইটাই ভাবছিলাম। কি বলবো সুগতদাকে? তুমি একদম ঠিক কথা বলেছ। স্কুল কলেজের শিক্ষক না হলে সিলেবাসের বাইরে পড়া হয়ে যাবে, পরীক্ষায় কম নম্বর পাবো, এই সবই ভাবি আমি। চিন্তায় ছেদ পড়ল সোনা কাকিমার ডাকে। এই বোকা ছেলে, কি ভাবছিস? বুঝতে পারছিলাম সোনা কাকিমা আমাদের সব কথাই শুনেছে, কারণ তার ঘরের সাথে আমাদের ঘরের মাত্র একটা দেওয়ালের তো ব্যবধান। আমি চুপ করে আছি দেখে সোনা কাকিমা বলল, তোকে খুব চুপি চুপি একটা কথা বলি শোন। সোনা কাকিমার ভাষায় চুপি চুপি মানে যে অমায়িক গলায় ত্রিভুবন কাঁপানো বাচনভঙ্গি, সেটা মনে পড়তে আমি শিউরে উঠে বললাম, তোমার পায়ে পড়ি কাকিমা, চুপ করো, আমাকে এখন একটু একা থাকতে দাও। সোনা কাকিমা আমাকে অবাক করে দিয়ে আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, কখন কোন কথাটা কোন স্কেলে বলতে হয় কাকিমা মুখ্য বলে সেটুকুও জানে না, এটাই ভাবছিস তো? উঠোনের বাল্বের টিমটিমে আলোয় আমি কাকিমার মুখ স্পষ্ট দেখতে পেলাম না। কাকিমা বলল, কারো কথায় কান দিস না মনু, এই দুনিয়াটা হলো শুধুই স্বার্থের। একজনের কাছে স্বার্থ চরিতার্থ না হলে মানুষ আর একজনকে কামড়ে ধরতে চায়, নিজের বাপও রেহাই দেয় না। মানুষের কথায় সব সময় উত্তর দেবারও কোনো প্রয়োজন নেই। আগে নিজের আখেরটা গুছিয়ে নে, যখন নিজের পায়ে দাঁড়াবি সেইটাই হবে তোর উপযুক্ত জবাব। কাকিমা চলে গেল। বিয়ের 14 বছর পরেও সোনা কাকিমা মা হতে পারেনি। সন্ধ্যার অন্তিম লগ্নে কি ফুটে উঠেছিল কাকিমার মুখে অপত্য স্নেহ। আমি যখন শ্রীময়ীকে পড়াই তখন জুলি বসে থাকে ঘরের এক কোণে পাহারা দেবার উদ্দেশ্যে। নাকি সে মুগ্ধ হয়ে আমার পড়া শোনে সেইটা আমি অবশ্য জানি না, তবে মাঝে মধ্যে সে কান খাড়া করে
এবং পড়ানো হয়ে যাবার পর আমি যখন উঠি চেয়ার থেকে, তখন সে ল্যাজ নাড়ে। দেখে শুনে গম্ভীর হয়ে শ্রীময়ী বলে, পড়ানো ভালো হচ্ছে, জুলি ইজ ভেরি হ্যাপি। ক্লাস 7 থেকে 8-এ ওঠার অ্যানুয়াল পরীক্ষায় 75% নম্বর পেল শ্রীময়ী। আন্টি বলল, নট ব্যাড। আঙ্কেল বলল, তোমার ছাত্রী গত বছর অ্যানুয়াল পরীক্ষায় অঙ্কে 40 পেয়েছিল মৈনাক, খুব ভালো রেজাল্ট হয়েছে, আশা করছি ভবিষ্যতে আরও ভালো ফল হবে। শ্রীময়ী ক্রমেই নিজেকে উন্নত করছিল। ক্লাস 10-এর বোর্ড এক্সামে সে 85% নম্বর নিয়ে পাশ করলো। আমিও ততদিনে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ছি, ফাইনাল ইয়ার। শ্রীময়ী ক্লাস 10 পাশ করার পর আন্টি পার্টি দিলেন। মেসোমশাই, মাসিমণি, সুগতদা আরও অনেক বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন নিমন্ত্রিত ছিলেন। আমার পরিচিত ওই 3 জন মানুষ ছাড়া বাকি নিমন্ত্রিত ব্যক্তিরা প্রত্যেকেই আমার দিকে বঙ্কিম দৃষ্টিতে তাকাচ্ছিলেন। তাদের চোখের ভাষা বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছিল না। গরিবের ছেলে পড়িয়েছে, বা বলা ভালো, তোমরা সুগতর কথায় তাকে দয়া করে রেখেছিলে, তা এখন তো শ্রী আর্টস নিয়ে পড়বে বলছে, তাহলে এই ছোড়াটাকে আবার আজ এই পার্টিতে নেমন্তন্ন করে ডেকে আনবার কি দরকার ছিল? এই উচ্চবিত্ত সমাজে যে আমি বেমানান সেটা আমি জানি, তাই প্রথমেই আসবো না বলে বেঁকে বসেছিলাম। কিন্তু শ্রীময়ী আমাকে বলল, যার জন্য আমি এতটা প্রোগ্রেস করেছি সে না এলে আমিও পার্টিতে থাকবো না। জুলি ঘেউ ঘেউ করে তাকে সমর্থন করলো। বললাম, তোমার জন্যই পার্টি, আর তুমিই থাকবে না? কি যে সব আবোল তাবোল কথা বলো তুমি। ওটার মীমাংসা পরে হবে, তার আগে তুমি আমায় একটা কথা বলো তো, আমি আর্টস নেব শুনে কি তুমি আপসেট? কেন? আমি আপসেট হতে যাব কেন? তোমার যে বিষয়টা ভালো লাগে সেটা নিয়েই তুমি পড়বে, আমি ডিপ্রেসড হব কোন দুঃখে? শ্রীময়ী বলল, হঠাৎ ডিপ্রেসড শব্দটা তুমি ব্যবহার করলে কেন? জিভ কেটে বললাম, সরি, আসলে সত্যি আমার একটু ডিপ্রেসড লাগছিল। সেটা কি প্রতি সন্ধ্যায় শ্রীময়ীর সাথে আমার আর দেখা হবে না বলে, নাকি লোভনীয় মাইনে বন্ধ হবে বলে, অথবা রকমারি উৎকৃষ্ট জলখাবার আর পাতে পড়বে না বলে আমি ডিপ্রেসড ফিল করছিলাম? বুঝতে পারছিলাম না, কারণ শেয়ার মার্কেটের ব্যাপারে মেসোমশাই আমাকে তালিম দেবেন বলেছেন। পাশ করার পর চাকরিও পাকা, আর আপাতত সুগতদা আমাকে কয়েকটা টিউশন দেখে দেবেও বলেছে। শ্রীময়ীর দিকে তাকাতে সে চোখ নাচালো, তারপর বলল, ঠিক বুঝতে পারছো না না? আমি মুখ নিচু করতে শ্রীময়ী বলল, ইস, এই প্রথম আমি কোনো ছেলেকে চোখের সামনে ব্লাশ করতে দেখলাম। আমি উঠে দরজার দিকে এগোতে শ্রীময়ী বলল, পার্টিতে এসো, কিন্তু সারপ্রাইজ আছে। এক প্রকার কৌতূহল বশতই আমি পার্টিতে এলাম, কারণ শ্রীময়ী আমার জন্য কি সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছে সেটা জানার আগ্রহে আমি রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেছি। জেগে থেকেছি অনেক রাত পর্যন্ত। সবাই যখন খাবার নিয়ে ব্যস্ত, আমিও ভাবছি শুরু করব এইবার। আঙ্কেলও ডাকছিলেন আমাকে। তখন শ্রীময়ী বলল, মৈনাকদার পেট আজ আপসেট আছে, তুমি একটু আমার ঘরে এসো তো, আমি তোমায় মেডিসিন দিচ্ছি। আমি খুব পেটু, কিন্তু আমার নিজেরও খেতে ইচ্ছে করছিল না। কিন্তু শ্রীময়ী সেটা কি করে বুঝলো? সেই রহস্যের খোঁজ নিতে বিনা বাক্য ব্যয়ে আমি তাকে অনুসরণ করলাম, সঙ্গে অবশ্যই জুলি। কিন্তু আরও একজন যে নিঃশব্দে এগিয়ে আসছে সেটা আমরা দুজনেই বুঝিনি। শ্রীময়ীর ঘরে ঢুকতেই সে প্রথমে আমার বুকে হাত রাখলো, বলল, ব্যথাটা কোথায়, পেটে না বুকে? কি হচ্ছে কি? আমি তোমার গুরুজন। তুতলে বললাম, শিক্ষক। শ্রীময়ী বলল, টিচার বলেই তো বলছি। পাপা বলে শিক্ষা নাকি সারা জীবন ধরেই নিতে হয়। সারা জীবনের জন্য আমার টিচার হবে তুমি? না বোঝার ভান করে বললাম, তুমি যে একটু আগে মেডিসিন দেবে বললে। শ্রীময়ী আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। জুলি এসে আমার প্যান্ট ধরে টানতেই সুগতদাকে দেখতে পেলাম আমি। দেখতে পেল শ্রীময়ীও। সে ছুটে পালালো। আমি বললাম, তুমি আমার এই অন্যায়টার সাক্ষী থাকলে প্লিজ সুগতদা, কাউকে যেন কিছু বলো না। সুগতদা বলল, শ্রীময়ী তোকে এখানে ডেকে এনেছে। উপস্থিত অনেকেই সেটা দেখেছে এবং শুনেছে। আর আমি এসেছি। তারপর নিষ্পাপ মেয়েটির চুম্বন উপভোগ করেছিস, তার কুমারী বুকের হৃদস্পন্দন নিজের বুকের স্পন্দনের সাথে মিলিয়েছিস। আমার কান্না পাচ্ছিল। বললাম, আমাকে তুমি ক্ষমা করো। সুগতদা মাথা নেড়ে বলল, এই অপরাধের কোনো ক্ষমা নেই, এর একটাই শাস্তি, আমরণ কারাবাস। যা দেখছি সব ব্যবস্থা আমাকেই করতে হবে। তুই শুধু আজকের সন্ধ্যার এই দুর্লভ মুহূর্তটার কথা মনে রেখে দিস সারা জীবন। সেই সন্ধেটা আমি ভুলতে পারিনি আজও।
কি করে ভুলবো সেই সন্ধ্যায় আমি যে প্রথম একটি কুমারী মন আর শরীরের খুব কাছাকাছি এসেছিলাম। শুধু এইটুকুই তো নয়, সেদিন পার্কে আর রাস্তায় অনেক ঘোরাঘুরির পর আমি বাড়ি এসে শুনেছিলাম বাবা আর নেই। রাস্তা পার হবার সময় একটা রোড অ্যাক্সিডেন্ট তাকে চিরজীবনের মতো নিশ্চল করে দিয়েছে। পরদিন সুগতদা এলো, মামারাও এলেন। দাদা পৃথিবীর পশ্চিম প্রান্তে বসে দুঃখ প্রকাশ করলো। আমি পাথরের মতো চুপ করে থাকলাম। কাজ মিটে গেলে মেসোমশাই আর মামারা উভয় পক্ষই আমাকে আর মাকে তাদের কাছে নিয়ে গিয়ে রাখার প্রস্তাব পেশ করলো। মা বিড়বিড় করে বলল, দুটো উপযুক্ত ছেলে থাকতে আমাকে শেষ বয়সে ভাই বোনের বাড়িতে আশ্রিত থাকতে হবে। কপালে এই লেখা ছিল আমার? মায়ের কপাল এত খারাপ ছিল না। মাসখানেক পরে কলেজ থেকে ফিরে আমি দেখলাম মা ঘরে ঘুমোচ্ছেন, দরজা খোলা। আমি ঘরে ঢুকে মাকে চা দিতে বললাম, মা কোনো জবাব দিলেন না। আমি তার গায়ে হাত দিয়ে দেখলাম মায়ের শরীর বরফের মতো ঠান্ডা। ডাক্তারবাবু এসে মায়ের নাড়ি দেখে মাথা নাড়লেন। তখন সন্ধে নেমেছে। শ্মশানে গিয়ে মাকে দাহ করে ফিরতে রাত পেরিয়ে ভোর হয়ে গেল। কিছুদিন পর দাদা এলেন, বৌদি আসেননি। তিনি তখন সন্তান সম্ভবা। দাদা বলল, তুই কি এখানেই থাকবি? তারপর আমার উত্তরের অপেক্ষা না করেই বলল, কি জানিস, আমি তোকে আমার কাছে নিয়ে যেতে পারতাম, কিন্তু ভিসা পাওয়া খুব মুশকিল। সুগতদা বলল, আমি নিয়ে যাব মনুকে। আমি মাসিমণির বাড়িতে চলে এলাম। সঙ্গে নিয়ে এলাম নিজের কিছু জামা কাপড়, বই খাতা আর বারাসাতের জমির দলিল। মা তখন একেবারে নিরাভরণ। গয়নাগাটি সামান্য যেটুকু ছিল বাবা মারা যাবার পর সেগুলি তিনি বিক্রি করে দিয়েছিলেন। মেসোমশাইয়ের বাড়িতে আসার পর ধীরে ধীরে আমার জীবন বদলাতে শুরু করলো। আমি বিলাসবহুল বাথরুম ব্যবহার করতে শিখলাম গাড়ি চালাতে। আন্টির বাড়িতে গেলে তিনি এখন আমাকে রীতিমতো সমীহ করেন, শ্রীময়ীর চেয়ে কোনো অংশে কম না। দ্রুত গতিতে সুগতদাও বদলাচ্ছিল। চোখের কাজল হালকা থেকে গাঢ় হচ্ছিল, ঠোঁটের উজ্জ্বল লিপগ্লস বাদামি রঙের লিপস্টিকে রূপান্তরিত হয়েছিল। তার সাজ পোশাক মেসোমশাইকে ব্যথিত করছিল। ঘরের মধ্যে বাপ ছেলে ঠান্ডা লড়াই আর অশান্তির বোবা ঘূর্ণিপাকে ওলটপালট হয়ে গেল সব। সুগতদা উত্তরবঙ্গের একটি কলেজ অধ্যাপকের চাকরি নিয়ে চলে গেলেন। মেসোমশাই এক প্রকার আমাকে তার সব কিছুর উত্তরসূরি নির্বাচন করে ফেলেছেন, সে কথা আর কারোরই অজানা থাকলো না। অনেকে বলেন শূন্য থেকে বিনা পরিশ্রমে শুধুমাত্র কপাল জোরে নাকি আমি পেয়ে গেলাম অনেক কিছু। সবটাই ওপরওয়ালার ইচ্ছা, নাকি ওপরে ওঠাটা একটা আর্ট? আসল কথাটা যে কি কে জানে। আমি শুধু জানি, মেসোমশাইয়ের কাছ থেকেই জেনেছি যে শেয়ার বাজার পড়ে গেলে প্রথমে শেয়ার বেচে তারপর তুলে নিতে হয়, আর উপরে উঠলে কেনার পর বেচে দিতে হয়। নিজের সুবিধা মতো শুধু খেলতে জানতে হয়। পুরো জীবনটাই তো একটা খেলা। তবে পাকা জুয়ারিকেও মাঝে মাঝে হার স্বীকার করতে হয়, ক্ষতি স্বীকার করতে না পারলে সেটা ব্রেক ফেল করা গাড়ি চালানোর মতোই ভয়ঙ্কর। হুড়মুড় করে ধস নামলে মাঝে মাঝে সেই ধসের সময় সেন্সেক্স আর নিফটি মাথা চাড়া দিয়ে ওঠে। এই পরিস্থিতিকে মেসোমশাই বলতেন, দি ডেড ক্যাট বাউন্সেস ব্যাক। অনেক উঁচু থেকে একটা মরা বিড়ালকে নিচে ফেলে দিলে সেটা মাটি স্পর্শ করার পর লাফিয়ে ওঠে। অদ্ভুত। আমার আর শ্রীময়ীর বিয়ের সময় বারাসাতের মামার বাড়ি থেকে আসা মামিমা আর মামাতো ভাই বোনেদের হাসাহাসি দেখে অসুস্থ হয়ে পড়েছিলেন মেসোমশাই। বৌভাতের সন্ধেবেলা তিনি হাসপাতালে ভর্তি হলেন। সেই রাতে আমাদের ফুলশয্যা হলো না। পরদিন সকালে আমি আর সুগতদা হাসপাতাল থেকে মেসোমশাইয়ের নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলাম। মাসিমণির স্বামীর মৃত্যুর জন্য সুগতদাকে দায়ী করল। প্রচণ্ড অপমানিত হয়ে সুগতদা সেই যে চলে গেল বাড়ি ছেড়ে, আর ফেরেনি কখনো, একবারের জন্য না। আমার মেয়ে বুবলি তাকে সচক্ষে কখনো দেখেনি। আমার সাথে ছাড়া সুগতদা দূরভাষে আর কারোর সাথে কথা পর্যন্ত বলে না। মাসিমণির সাথে তার সম্পর্কটা কি একেবারে মরে গেছে? একবারের জন্য লাফিয়ে উঠে যদি জোড়া লাগতো, মনের মধ্যে কতটা অভিমান পুষে রেখেছে সুগতদা। মাসিমণির মৃত্যু সংবাদ পেলেও কি সে আসবে না, জড়িয়ে ধরবে না শব্দহীন মাসিমণিকে? ছি, আপন মনেই বললাম, কি সব ভুলভাল চিন্তা করছি আমি। চমক ভাঙল মানদা মাসির কান্নার শব্দে। শিগগির এসো মনু দাদা, মাসিমা সন্ধ্যা দেখাতে এসে অজ্ঞান হয়ে পড়ে আছেন ঠাকুর ঘরে। শ্রীময়ীর বুবলি ছুটল ঠাকুর ঘরের দিকে। আমি দাঁড়িয়ে পড়লাম সুগতদার ফোন রিসিভ করার জন্য। কিরে মনু, মা ভালো আছেন তো? বললাম, কথা বলার সময় নেই, এখনই এসো। পরদিন সন্ধ্যায় সুগতদা এলো। মাসিমণির তখন জ্ঞান ফিরেছে। সিস্টার বললেন, জ্ঞান ফিরতেই পেশেন্ট বলেছেন, খোকা এলি? সামনেই বসে আছে মাসিমণির খোকা, সাথে রয়েছে তার জীবন সঙ্গী। জল উপচে পড়ছে তার চোখে।
চোখে কাজল নেই, ঠোঁট বেরঙিন, শুধু তার সিঁথি জুড়ে জলজল করছে এক মুঠো সিঁদুর। বলল, গতকালই রেজিস্ট্রি করেছি। বললাম, যাও গিয়ে দেখা করে এসো মাসিমণির সাথে। চোখের জল মুছে আমার মাসিমণির নয়নের মণি বলল, না রে, মা হয়তো আমাকে দেখলে আবার অসুস্থ হয়ে পড়বেন। বললাম, ঠিক আছে, তোমার মন যখন সায় দিচ্ছে না তখন থাক, দেখা করতে হবে না তোমাকে মাসিমণির সাথে, কিন্তু বাড়ি তোমাকে একবার যেতেই হবে। আমার মেয়ে তার বাপের ভগবানকে একবার চোখের দেখা দেখবে না, তা কি হয় নাকি? শ্রীময়ী আমাকে সমর্থন করে বলল, প্লিজ। নিজেদের মধ্যে পরামর্শ করে শেষমেশ তারা দুজনে রাজি হলো। সে নতুন নাম নিয়েছে স্বাগতা। আমি সচেতনভাবে এড়িয়ে যাই, সম্বোধন করি না, কিন্তু মেয়েকে গিয়ে কি বলবো সেই কথা ভাবতে ভাবতে এবং মাঝে মাঝে পরস্পরের দিকে মুখ চাওয়াচাই করে আমি আর শ্রীময়ী সারা রাস্তা এলাম। দরজা খুলল বুবলি, খুলেই বলল, মম, তোমরা এসে গেছো? দিদুন কবে আসবে? গাড়িটা গ্যারেজে না ঢুকিয়ে আমি ওদের পেছন পেছন এসে দাঁড়ালাম। দুজন আগন্তুককে দেখে মেয়ের কি প্রতিক্রিয়া হয় সেটা দেখতে খুব কৌতূহল হচ্ছিল আমার। মেয়ের মা বলল, দেখো বুবলি, কে এসেছে আজ। বুবলি বলল, চেনা চেনা লাগছে, মনে হচ্ছে ফটোতে দেখেছি, জাস্ট একটা মেকওভার হয়ে গেছে। তুমি নিশ্চয়ই আমার পিসিমণি? ইউ আর সো সুইট, খুব মিষ্টি দেখতে তোমাকে, একদম নতুন বউয়ের মতো। তারপর তার সাথীর দিকে তাকিয়ে বলল, উনি কি আমার পিসেমশাই? আনন্দের ঢেউ নেমেছে স্বাগতা দিদির চোখে। হ্যাঁ, আজ সন্ধ্যের পর থেকে এই নামেই আমি ডাকবো তাকে। আর কোনো দ্বিধা নেই আমার, কোনো সংকোচ নেই, আর কোনো ভয় কাজ করছে না আমার মনের অন্দর মহলে। মাসিমণি হাসপাতাল থেকে বাড়ি না ফেরা পর্যন্ত আমি তাকে আটকে রাখবো এই বাড়িতে, রাখবই। আমাকে সাহায্য করলো বুবলি। সে তার পিসিমণিকে বলল, দিদুন ফেরার আগে তুমি যদি চলে যাও তাহলে কিন্তু আমি আড়ি করে দেব। দুদিন পরে মাসিমণি বাড়ি ফিরলেন। বুবলি নাচতে নাচতে গিয়ে বসলো তার দিদুনের শয্যার পাশে। বলল, তুমি জানো দিদুন, আমার পিসিমণি এসেছে, সঙ্গে পিসে মশাইও আছে। মাসিমণি বুবলিকে বলল, তোমার বাবা কোথায় দিদুন? শ্রীময়ী সামনেই ছিল। বলল, ভিতর ডিমগুলো সব লুকিয়ে আছে, তুমি যদি রাগ করো। মাসিমণি বলল, আমি রাগ করে কি করব? সে বিয়ে করেছে। বুবলির কথা শুনে বুঝতে পারছি, কিন্তু এই বিয়ের ফলে তো ওদের সন্তান হবে না। শ্রীময়ী বলল, সব দম্পতির মধ্যে সন্তান কি হতেই হবে মাসিমণি? তাহলে কি ভালোবাসা হয়? তাহলে বাচ্চা থাকা সত্ত্বেও অনেক কাপলের ডিভোর্স হয় কেন? আর আমাদের স্কুলের সুমিতাদি, মাঝখানে কোনো সন্তান না থাকা সত্ত্বেও সে তো বেশ আনন্দেই আছে তার হাজবেন্ডের সাথে। সিস্টার বললেন, এত কথা বলবেন না আপনারা, প্লিজ। মাসিমণি শ্বাস ছেড়ে বলল, খোকা, আনন্দেই যদি থাকিস তাহলে আমার সামনে আসতে লজ্জা পাচ্ছিস কেন? কেন চেনা লোকেদের এড়িয়ে চলিস তুই? আমরা তিনজন দরজার আড়াল থেকে মাসিমণির সামনে এসে দাঁড়ালাম। আমার পিঠে হাত রেখে সে বলল, কোথায় ফিরবো? সব তো মনু দখল করে বসে আছে। তবে মেসোমশাইয়ের কেনা বারাসাতের জমিটা এখনো পড়েই আছে। ভাবছি ওখানে একটা বাড়ি তৈরি করে আমার মতো মানুষদের জন্য কিছু করব। কিরে মনু, জমিটা আমার নামে লিখে দিবি নাকি? অবশ্যই, বলে ছুটলাম আমি আমার আলমারি থেকে দলিলটা বের করে আনতে। আজ অন্তত আমার বাবা মায়ের রেখে যাওয়া একটা জিনিস আমি নিজে হাতে করে তুলে দেব তার হাতে, যার কাছ থেকে আজন্মকাল ধরে শুধু নিয়ে এসেছি আমি। আজ সে নিজের মুখে আমার কাছে এই জমিটুকু চেয়েছে, আমি তাকে সেটা উপহার দেব। এই সুযোগ কি আমি হাতছাড়া করতে পারি? আমার মনের মধ্যে আজ যে শুধু একটা গানই বাজছে, সেদিনের সোনা ঝরা সন্ধ্যায় আর এমনই মায়াবী রাত মিলে দুজনে সুধায় যদি, তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বা দিলে। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।